বুঝলি কিছু কি বললাম, নাকি চর্বিত চর্বণ বকে গেলাম? বুঝেছি কিনা জানি না, শুনলাম তো বটে। আচ্ছা, মানে বুঝেছি কিনা জানি না, তার মানে বুঝিস নিটা বুঝেছিস, তাই তো? সেটাও অনেক পজিটিভ। শুনতে হবে, প্রসেস করতে হবে, ঠিক আছে? মানে বোঝা মানে তো আহামরি কিছু নয়। শোনা এবং প্রসেস করা। দেখ, পড়াশোনা কথাটার মধ্যে ওটা আছে, পড়া এবং শোনা, ঠিক আছে? দুটো বেসিক জায়গা থেকে ইনফরমেশন আসবে তোর কাছে। তুই পড়বি মানে চোখ দিয়ে দেখবি, এবং শুনবি। হুম। এই দুটো বেসিক জায়গা থেকে ইনফরমেশন আসবে পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে, ঠিক যেমন এটা আগেও মনে হয় বলেছি, মানে এখন তো ক্লাসের শেষের পোর্শন, ফলে সব কথা বলতে গিয়ে মনে হয় যে এটা আবার বলেছি, আগে বলেছি। সেটা হচ্ছে যে, ওই তোরা বায়োলজিতে একটা হিসেব করিস না যে 1 গ্রাম প্রোটিন বার্ন করলে পরে 4.2 কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায়। 4.1, ওই আর ফোর কি, ফোর পয়েন্ট পয়েন্ট টু নাইন ফোর ফোর পয়েন্ট পয়েন্ট টু নাইন 4.2। প্রোটিনের ক্ষেত্রে 4.2 ছিল, এই 2 না, 9 বা 1 হবে। আর ইউ শিওর? হ্যাঁ, আই এম শিওর। এত বদলে গেল আমার থেকে এখানে আস্তে আস্তে। প্রোটিন পার গ্রাম প্রোটিন ক্যালোরিজ, ইয়েস, 4.2। এটা বদলাবে না, এই হিসাব তো বহু আগে মানুষ করে ফেলেছে, মানে অন্তত 50, 60, 70 বছর আগে। না, ওটা 4.1ই আছে আমার বইতে। মানে 4.1টা তুই তো 9 10 কি সব বলছিলি, 4.9। ফোর আরে পয়েন্ট আমি ওয়ানটা হতে পারে, তার কারণটা হচ্ছে যে 4.1 সামথিং হবে, ওটাকে অ্যাপ্রক্সিমেটলি 4.2 বলে। এবার তোর বইতে 4.1 অব্দি নিয়েছে, দ্যাটস নেগোসিয়েবল, সেটা কোনো সমস্যা নেই। আমি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমি কনফিউশনের ক্ষেত্রেই বললাম যেটা 1 বা 9 কিছু একটা ছিল। এটা কে কমেন্ট করে? সুমন্ত কি করতে এসছে? যাই হোক। কোথায় এসছে? না, ক্লাসে, যাই হোক। হ্যালো ফ্রেন্ড। 4.1ই পড়েছি, তার জন্যই আমি বললাম যে 4.1 ছিল। যাই হোক, হ্যাঁ, হোয়াট মানে এভার, ফোর বলো। পয়েন্ট ওয়ানটা নিয়ে, মানে ওটা তো তোদের বইতে বায়োলজিতে যখন বলছে মানে এক্সাক্ট ভ্যালুটা তো বলে না, মানে ইট ইজ বেসিক্যালি। এই ছেলেটা সে কি করছে, এগুলো এআই, এগুলো কি হবে? তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে, কি বলছিলাম? হ্যাঁ, ফোর প্রোটিন। পয়েন্ট হ্যাঁ, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো করতে গিয়ে ওই মানে প্রোটিন আর কার্বোহাইড্রেটে মোটামুটি একই ধরনের ক্যালোরি পাওয়া যায়। সেমই হয়, হ্যাঁ। হ্যাঁ। ওটা ফ্যাটেরটা হচ্ছে বেশি বেসিক্যালি হয়। কম্বাসন এনার্জি, ঠিক আছে? অর্থাৎ অক্সিজেন দিয়ে পুড়ালে পরে কতটা মানে এনথালপির চেঞ্জ কতটা হচ্ছে, সেটাই হচ্ছে ওই ক্যালোরিটা, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে 1 গ্রাম প্রোটিন 1 গ্রাম কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 4.1 4.2 এরকম। আর ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে 9.2, তাই তো? নাকি 9.8? 9.3। ওই যাই হোক, তোর বইতে একটুখানি গন্ডগোল, মানে একটু এদিক ওদিক করে দিয়েছে। হ্যাঁ, কোনোটায় ওভার এস্টিমেট করেছে, কোনোটা লেস এস্টিমেট করেছে, যাক গে, মানে বাট রেঞ্জের মধ্যে, ইট ডাজন্ট ম্যাটার ওইখানে। তো যেটা ব্যাপার, এইটার উপর বেস করে, এটা যখন প্রথম পড়েছিলাম ক্লাস 9 10-এ, তখন একদিন বসে বসে ঠিক করেছিলাম যে একটা সুস্থ স্বাভাবিক মানুষের 2400 কিলো ক্যালোরি লাগে, তাহলে কত গ্রাম কোনটা খেলে পরে, এটার উপর বেস করে একদম মানে একদম চার্ট বানিয়েছিলাম, ঠিক আছে? যে প্রোটিন থেকে ডিমে এতটা প্রোটিন আছে, তাহলে এত পরিমাণ ডিম খেতে হবে, এটা খেতে হবে, অল দ্যাট এইভাবে করে করেছেন, ঠিক আছে? করার পর আমার মাথায় এলো যে, আচ্ছা, এইটা কি আমি যেটা ইনটেক করছি সেইখানে গ্রামটা ধরলে হবে? মানে আমি যদি 1 গ্রাম প্রোটিন খাই, একদম পিওর প্রোটিন খাই লেটসে, তাহলে কি সেই 1 গ্রাম প্রোটিন অ্যাকচুয়ালি তোর হচ্ছে, মানে কিভাবে বলবো, উম,
আমার 4.2 কিলো ক্যালোরি দেবে। তো ওই প্রশ্নটা ভাবতে ভাবতে বুঝছিলাম যে না, মানে এখানে একটা ঝোল আছে। ঝোলটা হচ্ছে যে আমি যা খাবো তার মধ্যে অ্যাকচুয়ালি সেল লেভেলে যতটা অ্যাবজর্ব হবে গিয়ে ওখানে মেটাবলিজমটা হবে, অর্থাৎ সেলের ভিতরে 1 গ্রাম প্রোটিন বার্ন হলে পরে 4.2 ক্যালোরি পাওয়া যায়। সেটা তখনই খানিক আন্দাজ করতে পেরেছিলাম। তো এইটা কেন বলছি পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ওইটা যে তুই কতটা ডিম খাচ্ছিস, কতটা কলা খাচ্ছিস, এইটা হচ্ছে তোর তুই কতটা পড়ছিস এবং কতটা শুনছিস। এবার যতটা তুই বেশি পড়বি, মানে যে একটা ডিম খাচ্ছে, ডিমে মোটামুটি 6 থেকে 7 গ্রাম প্রোটিন থাকে, তাহলে যে একটা ডিম খাচ্ছে সে 6 থেকে 7 গ্রাম প্রোটিন পাচ্ছে, যে দুটো ডিম খাচ্ছে সে 12-14 গ্রাম প্রোটিন পাচ্ছে, ঠিক আছে। ঠিক তেমনি তুই যত পড়বি যত শুনবি তত তোর বেসিক ইনফরমেশনটা বাড়বে, ঠিক কথা। কিন্তু এর পরে যে পার্টটা বলা হয় না সে পার্টটা হচ্ছে মেটাবলিজম রেট। হ্যাঁ, এই জন্যই দেখবি যে কিছু মানুষ হয়, আমার যে সিএস এর কোচিং এ একটা ছেলে পড়তো, তার মন খারাপ হলে সে বিরিয়ানি খেত, এবং টিং টিং এ রোগা, মানে হাড়ের ওপর ইঞ্চি খানেকও নয়, মানে হাফ ইঞ্চি মতো মাংস টাংস দিয়ে একটা চামড়া জড়িয়ে দেওয়া হয়েছে, এরকম তার বডি স্ট্রাকচার। সে মানে বলতো যে 2 প্লেটের নিচে বিরিয়ানি খাওয়াটাকে বিরিয়ানি খাওয়াই ধরতো না আর কি, ঠিক আছে। হুম। তো এবং সে মাঝে মধ্যেই হয়তো খেত, ঠিক আছে। এবং কলেজ লাইফে লোকে যেটা হয় যে সস্তার বিরিয়ানি 100 টাকা এরকম রেঞ্জে। তো ব্যাপারটা কি, যে ব্যাপারটা হচ্ছে ওইটাই যে একই রকম খাবার খাওয়ালে পরে কিছু ওখান থেকে কতটা তুই অ্যাবজর্ব করছিস আর কতটা তুই মেটাবলাইজ করছিস, এই রেটটা মানুষ ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট রকম হয়, ঠিক আছে। পড়াশোনার ক্ষেত্রে এটা সত্যি। একই ইনফরমেশন তুই পড়লি, একই ইনফরমেশন আমি পড়লাম, দুজনের মেটাবলিজম রেটটা কিন্তু আলাদা হয়। এবার মানুষের খাওয়ার ক্ষেত্রে যেটা ব্যাপার, যে তুই মোটামুটি একটা মেটাবলিজম রেট নিয়ে জন্মাস, তারপর সেটা বায়োলজিক্যালি চেঞ্জ হতে হতে একটা জায়গায় ফিক্সড হয় তোর পূর্ণাঙ্গ বয়সে এসে, সেইটা খুব বেশি নড়নচড়ন হয় না। হুম। ওটা মোটামুটি তোর প্রপার্টি। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এই মেটাবলিজম রেটটা কিন্তু চেঞ্জ করা যায়। কিসের উপর দাঁড়িয়ে চেঞ্জ করা যায়? আবারও তুই কি পড়ছিস, তুই কি শুনছিস। ফলে তুই যত বেশি ইনফরমেশন নিবি তত বেশি একদিকে লাভ হবে, কিন্তু শুধু ইনফরমেশন নিলেই আবার হবে না, তোর মেটাবলিজম রেটটাকেও বেটার করতে হবে। অর্থাৎ আমি যা নিচ্ছি তার মধ্যে থেকে কতটা ঠিক আহরণ করতে পারছি। মানুষ মাথার মধ্যে ঢোকাতে পারলে তবে গিয়ে বাড়ে, ঠিক আছে। হ্যাঁ। ফলে পড়াশোনার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, পড়া এবং শোনা। হ্যাঁ, সিএসসি এই কথাটা বলতো যে পড়ো কম, ভাবো বেশি, ঠিক আছে। অর্থাৎ পড়া পাঠটা যদি কমও হয় এটা অতটা কন্ট্রিবিউট করবে না, কিন্তু যদি ভাবনা চিন্তায় অভাব ঘটে তাহলে মুশকিল, ঠিক আছে। ভাবনা চিন্তাই তোকে পরবর্তী পড়াটা লিড করবে। যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই রকম সময় দাঁড়িয়ে একটা ব্যাঙ শুয়ে আছে, ঠিক আছে, মৃত ব্যাঙ, তার পাশ দিয়ে কিছু একটা করেছি আমি, আর ব্যাঙের পাটা লাফিয়ে উঠেছে। এইটা বেশ অদ্ভুত একটা ঘটনা, ঠিক আছে। হ্যাঁ, আজকের দিনে হয়তো লাগবে না, আবার লাগতেও পারে, যে জানে না ওই এই ব্যাপারটা সম্পর্কে কিচ্ছু, তার তার লাগবে, ঠিক আছে। তো সেরকম জায়গা থেকে ইলেকট্রিসিটির কনসেপ্টটা আসে, এবং মূলত ইনিশিয়ালি শখানেক বছর বা না হলে ওই অ্যারাউন্ডে ইলেকট্রিসিটি বলতে আমরা বুঝতাম স্ট্যাটিক ইলেকট্রিসিটি, অর্থাৎ স্থির তড়িৎ, ঠিক আছে। এই অর্কিতা ফিজিক্স এর লোক আছে এখানে, অর্কিতা জানে খানিকটা। আর চন্দ্রিমার জন্য যদি বলি যে যে একটা চার্জ এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে চার্জের আশেপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, দ্যাটস অল। মানে আমি বাংলায় যদি বলি তাহলে হচ্ছে স্থির তড়িৎ, অর্থাৎ যেখানে এক বা একাধিক তড়িৎ কি বলে ওটাকে আধান রয়েছে, এবং তড়িৎ আধান থাকার ফলে তার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ডটা ওখানেই দাঁড়িয়ে আছে, মানে মুভ করছে না, ঠিক আছে। এর ক্লাসিক এক্সাম্পল যেমন দেখেছি যে কখনো কখনো প্লাস্টিকের চেয়ারের মধ্যে বসলে হাতলের ওখানে লোমগুলো প্লাস্টিকের চেয়ারটা টেনে নেয়, বা টিভি চলাকালীন টিভির কাছে হাত নিয়ে গেলে পরে লোমটাকে টেনে নেয়। বেলুন মাথার চুলে ঘষে কাগজের সামনে ধরলে কাগজগুলো লাফিয়ে লাফিয়ে ওঠে। দিজ আর অল এক্সাম্পলস অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ঠিক আছে। আরেক ধরনের ইলেকট্রিসিটি হয় যেটাকে বলে কারেন্ট ইলেকট্রিসিটি। এই কারেন্ট ইলেকট্রিসিটির কনসেপ্ট অব্দি মানুষকে আসতে গিয়ে যেটা করতে হয়েছে প্রথমে, সেটা ব্যাটারি নামক একটা ব্যাপারকে বানাতে হয়েছে, ঠিক আছে। এই ব্যাটারির গল্পটাই হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির গল্প। হুম। তো
ব্যাটারিকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে কি বলা হয়? বলা হয় হচ্ছে, কোথায় সুমন্ত আছে না চলে গেছে? ব্যাটারিকে বলা হয় হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে? সেল। হ্যাঁ। সেল কেন? সেল মানে হচ্ছে যে অর্থে বায়োলজিক্যাল সেল সেই অর্থেই সেল। সেল কাকে বলে? যে একটা একটা কম্প্যাক্ট সিস্টেম, সেলফ সাস্টেনিং একটা কম্প্যাক্ট সিস্টেম, যেটা একটা ওয়েল বাউন্ডারি মানে ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা। ঠিক আছে? সেই কারণেই বাজি কেও সেল বলা হয়, সেই কারণে ব্যাটারিকেও সেল বলা হয়, সেই কারণে আমাদের জীবজ যে কোষ তাকেও সেল বলা হয়। ঠিক আছে? বা কোন একটা কর্পোরেট অফিসে HR সেল, IT সেল, হ্যাঁ, অমুক সেল তমুক সেল, সেটা মানে তাই যে একটা একটা কমপ্লিট ইউনিট ডিফাইন্ড বাই এ ওয়েল ডেফিনিট বাউন্ডারি, এবং সেটা সেলফ সাস্টেন। তার কাজের জন্য যাবতীয় যা কিছু সে ওখানে ভিতরে করে। ঠিক আছে? অবশ্যই তার আউটপুট ইনপুটের গল্প আছে, সেই কিছু জিনিস ইনপুট নেয়, কিছু জিনিস আউটপুট দেয়, বাট তার ভেতরের প্রসেসটার জন্য সে একটা গোটা ইউনিট। ঠিক আছে? আর প্রথম পার্টটাকে যদি অ্যানালিসিস করি, সেটা হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যাল। ঠিক আছে? এখানে দুটো টার্ম আছে, একটা ইলেকট্রো আর একটা কেমিক্যাল। ঠিক আছে? হুম। এবার আমরা বলেছিলাম যে হোয়াট ইজ কেমিস্ট্রি? মনে আছে হোয়াট ইজ কেমিস্ট্রি? অনেকগুলো ডেফিনেশন মনে আছে, তুমি কোনটা চাইছো সেটা বলো। সবচেয়ে ফান্ডামেন্টালটা। আহ, আচ্ছা, অনেকগুলোর মধ্যে তোর যেটা সবচেয়ে প্রমিনেন্ট মনে হচ্ছে সেটাই শুনি আগে। বল, তোরটাই বল, তোর যেটা এই মুহূর্তে সবচেয়ে প্রমিনেন্ট মনে হচ্ছে। এখন আমি ব্ল্যাঙ্ক আছি। সে তো 2 বছর ধরেই দেখলাম, দু একদিন ছাড়া। ঠিক আছে, ফাইন, তাহলে তুমি বলে দাও। দু একদিন শুধু অর্গানিক পড়ার সময় ঠিকঠাক রেসপন্স পেয়েছিলাম। যাই হোক, যেটা ব্যাপার মানে ব্ল্যাঙ্ক থাকাটা খুব কাজের কথা নয়। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি যে ডেফিনেশনটার কথা চাইছিলাম, আমি জানি না অনেক ডেফিনেশন বললি, আমি বারংবার একটা ডেফিনেশনের দিকেই ঠেলার চেষ্টা করি, যে ইট ইজ বেসিক্যালি দ্য স্টাডি অফ ইন্টাররিলেশন অফ এক্সট্রা নিউক্লিয়ার পার্ট অফ টু ডিফারেন্ট অ্যাটম। দুটো অ্যাটমের এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, অর্থাৎ যেখানে ইলেকট্রন ঘোরাফেরা করছে, সেই এক্সট্রা নিউক্লিয়ার পার্টের মধ্যেকার যে ঘটনা সমূহ ঘটছে, তার যে পড়াশোনা, সেটাই হচ্ছে কেমিস্ট্রি। তার মানে কেমিক্যাল শব্দটা ডিনোট করছে হচ্ছে তার মানে একটা অ্যাটমের বাইরে যে ইলেকট্রন গুলো ঘুরপাক খাচ্ছে, সেই ইলেকট্রনের যা যাবতীয় যা রিলেশন আছে, মানে অন্য আরেকটা অ্যাটমের সাথে ইত্যাদি প্রভৃতি, সেটা। আবার এই ইলেকট্রন ভদ্রলোকই আরেকটু রূপ ভেদে নাম নিয়ে এসছে ইলেকট্রো। তার মানে আমি কি একই কথা দুবার বলছি? একবার বলছি যে নিউক্লিয়াসের বাইরের অংশে এক্সট্রা নিউক্লিয়ার পার্টে থাকা ইলেকট্রনের যা গল্প, সেটাই আমাদের কেমিস্ট্রি। তার মানে এখানে একটা কেমিক্যাল শব্দ আছে, তার মানে দ্যাট ইজ সামথিং রিলেটেড টু দ্যাট কেমিস্ট্রি। আবার বলছি যে ইলেকট্রো, ইলেকট্রো শব্দটাই এসছে ইলেকট্রন থেকে, তাহলে আমি কি একই কথা দুবার বলছি? না, এখানে ইলেকট্রো বলতে যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যে ওই ইলেকট্রিক্যাল ফিল্ড, সেই কনসেপ্ট। ঠিক আছে? অর্থাৎ সোজা কথায় আমি ওই নিউক্লিয়াসের বাইরে থাকা যে ইলেকট্রন গুলো, সেই ইলেকট্রন গুলোর সাথে, সেই ইলেকট্রন গুলোর সঙ্গে বাইরে ইলেকট্রিক্যাল ফিল্ড এর একটা আন্তঃসম্পর্ক আমরা দেখতে পাবো। ঠিক আছে? অর্থাৎ আরো যদি ভালো করে বলি, যে টেকনিক্যালি যদি এটা বলতে হয়, তাহলে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন গুলো ঘোরপাক করছে, এগুলো কেন ঘুরপাক করছে? একটা ফোর্স ফিল করছে তাই।
কিসের ফোর্স? ইলেকট্রনের। ইলেকট্রন গুলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনের ফোর্স ইউজ করছে। আর কি, দাঁড়া, আর কি ফোর্স হয়? আরেকবার বলো, কি জিজ্ঞাসা করলে? ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। সেইটাই তো হুম, কেমিস্ট্রির গল্প। তাই আমি বলছি সেখানে ইলেকট্রন গুলো কেন ঘুরে বেড়াচ্ছে, কিসের জন্য ঘুরে বেড়াচ্ছে, বা কিসের ইনফ্লুয়েন্সে ঘুরে বেড়াচ্ছে। কোনো ম্যাগনেটিক ফোর্স কি? বাহ, অন্য লেভেলে চলে গেছিস তুই। সিম্পল করে ভাব, মানে বলবো বেসিক নাকি? ইমাজিন। আমার হ্যালো। কাছে অ্যাটম ব্যাপারটা তো ক্লিয়ার আজকে 2 বছর পরে এসে দাঁড়িয়ে, যে একটা অ্যাটমে কি থাকে। তাহলে সেখান থেকে ভাবলেই তো বোঝা যায় যে ও ইলেকট্রন গুলো দাঁড়াও দাঁড়াও, আরে আরে মাঝে কি, দাঁড়াও, প্রোটন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ গেল। এর আগেও অনেকবার বললাম, কেউ কিছু উত্তর দিল না। তখন শোনা যায়নি। ও, ঠিক আছে ঠিক আছে। তো কি করবো, তোর কথা শোনা তো গেল, শুধু এটাই শোনা গেল যে তুই জিজ্ঞেস করলি তোর কথা শোনা যাচ্ছে কিনা। তুই কি কিছু কথা বল, মানে শোনাতে চাস? হ্যাঁ বল বল, তুই কি দাঁড়াতে ফাড়াতে বললি, তা দাঁড়ালাম তো অনেকক্ষণ, বল। প্রোটনের চার্জেস। মানে এটা খুব গন্ডগোলের কারণ হচ্ছে যে এই সাধারণ ভাবনাটাই যদি আমরা আটকে থাকি, আমি জানি না কেন। এখনই বললে তুই বলবি যে ব্ল্যাঙ্ক, অনেক দিন এ হয়নি ইত্যাদি প্রভৃতি, কিন্তু এগুলো খুব ঝামেলার। মানে অ্যাজ এ অ্যাটলিস্ট অ্যাজ এ টিচার হিসেবে তো আমার কাছে খুব ঝামেলা যে মোটামুটি 1 বছর তো সিরিয়াসলি পড়াশোনা, তার আগেও আমরা বেশ কিছু জিনিস করি, তারপরেও আমরা এই বেসিক জায়গাটাতে এখনো ফাম্বেল কেন করি আমি জানি না। এটাকে মানে তোর দিক থেকে দেখলে তুই অবশ্যই ইনোসেন্স হিসাবে দেখবি, কিন্তু উল্টো দিক থেকে দেখলে পরে এটাকে মারাত্মক ডিসক্রেডিট হিসেবে দেখা উচিত, মানে তোরও দেখা উচিত যে কেন আমি আর কিচ্ছু পারি না, আমি কেমিস্ট্রি পরীক্ষা ফেল করবো তাও আমার কাছে রাজি আছে, কিন্তু কেমিস্ট্রির বেসিক যে জিনিসটা, যে অ্যাটম, তার আশেপাশে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে ডিউ টু দা পজিটিভ চার্জ অফ নিউক্লিয়াস চার্জের নিউক্লিয়ার, জন্য। হ্যাঁ, সরি। এইটাতে পৌঁছতে যদি আমার 10 মিনিট সময় লাগে, তাহলে তো মানে 10 মিনিট সময় লাগে উইথ ইন্টারভেনশন, ঠিক আছে, তাহলে আরে সিরিয়াস সমস্যা আছে, ঠিক আছে। এবার জানি না মানে সেটা কি ব্যাপার, ঠিক আছে। নিজেকে ক্ষমা করলে না খুব মুশকিল, ক্ষমা করবি না নিজেকে, ঠিক আছে। নিজেকে ক্ষমা করিস বলেই আলটিমেটলি কোথাও দাঁড়াতে পারিস না, সবার ক্ষেত্রে বলছি, তিনজনের যদি সুমন্ত থেকে, হ্যাঁ আছে তো, তিনজনের ক্ষেত্রেই বলছি, ঠিক আছে। নিজেকে ক্ষমা করাটা খুব ডেঞ্জারাস, ঠিক আছে, নিজেকে ক্ষমা করবি না। যখন আমি একটা কিছু পারছি না, এটাকে রুথলেসলি দেখতে হবে যে আমার, আমি কেন পারলাম না। যদি এই অপরাধবোধ শরীরের মধ্যে না আসে, এটা সুমন্তর জন্য খুব ইম্পর্টেন্ট, ও বারবার একই কথা বলে তো যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, তার কারণ হচ্ছে ওই ক্ষমা করা, ঠিক আছে, যে হ্যাঁ হলো না, তাতে কি তোর কিছু গেল আসলো না, তুই নোটিস করলি যে হ্যাঁ হলো না, কিন্তু সত্যি তোর কিছু গেল আসলো না বলেই আবারও পরের দিন হবে না, ঠিক আছে। ওই যেতে আসতে হবে। যদি মেন্টালি ওইটাকে নিজের উপর চাপাতে না পারিস, মেন্টালি নিজেকে পানিশ করতে না পারিস, তাহলে ফিজিক্যালি পানিশ করবি, ঠিক আছে। যে এটা হয়নি, আমার কালকে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল, আমি যাবো না, হ্যাঁ, বা হোয়াট এভার, আমি এটা উদাহরণ দিলাম, বিয়ে বাড়িতে রোজ রোজ থাকবে না, কিছু একটা, ঠিক আছে। তো যাদের মেন্টালি পানিশ করা যায় তার ভালো, আর যদি মেন্টালি পানিশ করতে না পারিস তাহলে ফিজিক্যালি করবি, ঠিক আছে। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে এই হচ্ছে আমাদের অ্যাটম, এই আশেপাশে যে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে দে আর ইন নেগেটিভ চার্জ, আর নিউক্লিয়াসের ভেতর প্রোটন আছে যারা পজিটিভ চার্জ, ওভারঅল নিউক্লিয়াসটাই পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জের ইনফ্লুয়েন্সে ইলেকট্রন একটা এদিকে অ্যাট্রাকশন ফোর্স ফিল করবে, ঠিক আছে, এবং ইলেকট্রনের ভেলোসিটি আছে, দুটো কম্পেনসেটেড হয়ে
ইলেকট্রনটা ওখানে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। কিন্তু ইলেকট্রনের ভেলোসিটি পার্টটা আমি যদি বাদ দিই, এইখানে যে ইলেকট্রনটা থাকবে, এই প্রত্যেকটা ইলেকট্রনের একটা এনার্জি আছে আমরা বলি, ঠিক আছে, এনার্জি। সেই এনার্জিটা কিরকম এনার্জি? সেই এনার্জিটা কিরকম এনার্জি? কেউ পারবে না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্থিতিশক্তি। না, আমি একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি শুধু ক্লাসটা শুনছি, আমার রিপ্লাই দেওয়ার মতো সুযোগ নেই। ঠিক আছে? পোটেনশিয়াল, এনার্জি, ঠিক আছে। হুম। বলছি, আমি কি একটা কথা ধরনের বলে দিতে চাই যে আমি শুধু ক্লাসটা শুনছি, আমার রিপ্লাই দেওয়ার মতো সুযোগ নেই। শুনেছি শুনেছি, আচ্ছা আচ্ছা, বললাম ঠিক তো, আছে। ঠিক আছে। স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, কি ধরনের স্থিতিশক্তি সেটা যদি বলতে হয়, তাহলে ওই যে যে বললাম যে স্থির তড়িৎ, অর্থাৎ কুলম্বিক অ্যাট্রাকশন। তার মানে স্থির তড়িৎ কেন? কারণ এখানে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা আর এই পজিটিভ চার্জটা, এদের মধ্যে যে ফোর্সটা, এই ফোর্সের ডিস্টেন্সটা কমছে বাড়ছে না, ঠিক আছে। অবশ্যই এখানে কেউ বলতে পারে যে ইলেকট্রনটা তো ঘুরছে, বাট তার জন্য ওখানে আমরা যে ফোর্সের কথা বলছি সেটাতে কোনো গতিশক্তি আসছে না। ইলেকট্রনটা নিজের একটা গতিশক্তি আছে, কিন্তু ইলেকট্রন আর প্রোটনের মধ্যেকার যে ফোর্স, সেই ফোর্সটা একটা আহ, মানে সেই ফোর্সটার জন্য যে এনার্জিটা, সেটা হচ্ছে স্থিতিশক্তি, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের এনার্জি বলতে আমরা যা বুঝি, একটা অ্যাটমের মধ্যে থাকা ইলেকট্রন, আমরা বলি না যে ওই বাইরের ইলেকট্রনটাকে বের করা অনেক সোজা। কেন আমরা এই যে অষ্টক সূত্রের ক্ষেত্রে বলি যে যোজ্যতা কক্ষের ইলেকট্রনকে বের করা খুব সোজা, কিন্তু যোজ্যতা কক্ষের ভেতরে ইলেকট্রনকে বের করা সোজা নয়। কেন? তার কারণটা হচ্ছে যে যোজ্যতা কক্ষের ভেতরে ইলেকট্রনটা নিউক্লিয়াসের দ্বারা বেশি ফোর্সের অ্যাট্রাক্টেড। দ্যাট ইজ ওয়াই ওই ইলেকট্রনটার এনার্জি অনেক বেশি। কি ধরনের এনার্জি? স্থিতিশক্তি। স্থিতিশক্তি অনেক বেশি, ফলে ওই ইলেকট্রনটাকে বের করতে গেলে আমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে। হুম। এমন নয় যে বের করা যাবে না, বের করা যেতেই পারে, কিন্তু তার ঠিক আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, বা কুলম্বিক পোটেনশিয়াল এনার্জি, সেটা বলা বেটার। COU, লম্বিক বানান ভুল লিখতে পারি, পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এই কুলম্বিক পোটেনশিয়াল এনার্জিটাই হচ্ছে অ্যাকচুয়ালি কেমিক্যাল এনার্জি। পৃথিবীর সকল রাসায়নিক শক্তি আসলে হচ্ছে কুলম্বিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। হুম। অবশ্যই যত্রতত্র সর্বত্র কুলম্বিক পোটেনশিয়াল এনার্জি নয়, অ্যাটমের ভিতরে থাকা ইলেকট্রন কুলম্বিক এনার্জি। আর এখানে ইলেকট্রো বলতে যেটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে তাহলে দিস ইজ দ্য কেমিক্যাল এনার্জি, ঠিক আছে। তার মানে কেমিক্যাল এনার্জিকে সবচেয়ে সহজে সেই ছোটবেলায় ক্লাস 7-8 মনে হয় ডিফাইন করা হয় এইভাবে, যে রাসায়নিক পরিবর্তন ঘটানোর জন্য যে শক্তির প্রয়োজন হয়, বা যে শক্তি দ্বারা রাসায়নিক পরিবর্তন ঘটে, তাকে রাসায়নিক শক্তি বলে। এবার এই রাসায়নিক পরিবর্তন মানে কি? এর এখান থেকে একটা বা দুটো বা পাঁচটা ইলেকট্রন খুলে নিয়ে ওর ওখানে পাঠাচ্ছি, এই তো রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ। তার মানে সোজা কথা হচ্ছে যে একটা অ্যাটমের ভেতরকার ইলেকট্রন, যেটা কুলম্বিক মানে স্থিতিশক্তি দ্বারা আবদ্ধ, তাকে আমি বের করে আরেকটা অ্যাটমে জুড়ছি। এই গোটা কাণ্ডটা ঘটানোর ফলে আইদার আমি কিছু পরিমাণ শক্তি পাবো, অথবা কিছু পরিমাণ শক্তি আমাকে বাইরে থেকে দিতে হবে। সেটা কিসের উপর দাঁড়াবে? ওই টোটাল আমি কতটা স্মৃতিশক্তি গেইন বা লস করছি তার উপরে। So chemical energy is necessarily a potential energy of electron with respect to the force field of nucleus. আর ইলেকট্রো বলতে এখানে আমরা বোঝাতে চাইছি ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। ইলেকট্রিক্যাল এনার্জি, এই ইলেকট্রিক্যাল এনার্জি ব্যাপারটা কি? ইলেকট্রিক্যাল এনার্জি ব্যাপারটা হচ্ছে যে যদি আমি একটা ইলেকট্রনকে
বা এনি চার্জকে, ঠিক আছে, আমরা জেনারেল করে যদি বলি একটা চার্জ প্লাস কিউ আর মাইনাস কিউ বললাম, তাকে যদি আমি মুভ করাই, ঠিক আছে, তাহলে এই চার্জটা মুভ করার জন্য আমরা একটা এনার্জি পাবো, ঠিক আছে। হ্যাঁ, সেই এনার্জিটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। এটা দিয়ে আমি অনেক কিছু ঘটিয়ে নিতে পারি, ঠিক আছে। হুম, তো এখান থেকে আমরা আর কমপ্লেক্সের দিকে যাচ্ছি না। ওই শান্তনুর ক্লাসটায় নিশ্চিত ভাবে ওই ফ্লাক্স টাক্স এর কনসেপ্ট পড়িয়েছিল শান্তনু, ফ্লাক্স বা ট্রান্সপোর্ট ফেনোমেনা দিয়ে। উত্তর দেওয়ার সুযোগ নেই, যাই হোক লিখেও দিতে পারিস। যাই হোক সেটা কিন্তু আমাদের আমাদের সিলেবাসের জন্য ওটা লাগবে না, ঠিক আছে। আমরা এই জায়গার কনসেপ্টটা ক্লিয়ার করছি যাতে আমাদের পরবর্তীকালে গিয়ে অসুবিধা না হয়। সো একটা চার্জ যখন মুভ করে তখন তার করেসপন্ডিং যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল স্থিতি অবস্থায় সেটাও মুভ করে, এবং সেই মুভ করার ফলে এবং এই চার্জটার একটা গতিশক্তিও তখন দেখা যায়। তো একটা চার্জ যখন গতিশক্তি নিয়ে মুভ করে তার একটা করেসপন্ডিং এনার্জি থাকে, সেই সবটা মিলিয়ে হয় হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। হ্যাঁ, চলতড়িৎ এখানে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো ইলেকট্রোকেমিক্যাল সেল বেসিক্যালি যেটা করে দুটো কাজ করতে পারে, মানে ইট ইজ বেসিক্যালি কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে বা ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে, ঠিক আছে। হ্যাঁ, সোজা কথা, একটা মলিকুলের ভিতরে, মানে এক মলিকুল না, একটা অ্যাটমের ভিতরে ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটাকে যদি আমি সামহাও বের করে আনি, তখন এই যে বের করে আনার জন্য আমার একটা স্মৃতিশক্তির এগেনস্টে, মানে স্মৃতিশক্তি দিতে হবে বা কিছু একটা করতে হবে, হুইচ ইজ কেমিক্যাল এনার্জি। আর এই ইলেকট্রনটা বের করিয়ে যদি আমি ইলেকট্রনটাকে একটা কোনো সার্কিটে ফ্লো করাই, তাহলে আমি করেসপন্ডিং সেখান থেকে তড়িৎ শক্তি পাবো, ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। তো গোটা কাজটা করে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ভাগ করতে পারি, ইলেকট্রোকেমিক্যাল সেল, এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে গ্যালভানিক সেল, গ্যালভানিক অর ভোল্টিক সেল, এই দুটোই সায়েন্টিস্টের নামে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা ইলেকট্রোলাইটিক সেল। আরেকটা ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে, ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে। হ্যাঁ, তো ইলেকট্রোলাইটিক সেলের বাংলাটা বোধহয় তড়িৎ বিশ্লেষণ কোষ, এরকম কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণ কোষ। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছেটা কি, গ্যালভানিক সেল হচ্ছে সেই সেলটা, মানে ডিটেলসে তো আমরা পড়বোই, কিন্তু গ্যালভানিক সেল হচ্ছে সেই সেলটা যেখানে কেমিক্যাল এনার্জি কনভার্ট হয় ইলেকট্রিক্যাল এনার্জিতে। হুম। তার মানে এই যে তুই একটা ডিউরেসেলের ব্যাটারি কিনে এনে তোর রিমোটে লাগাচ্ছিস, ইট ইজ আ গ্যালভানিক সেল, ঠিক আছে। হুম। ইট ইজ আ গ্যালভানিক সেল, যেখানে কেমিক্যাল এনার্জি, তার মানে একটা স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া, সেই স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া ঘটছে, মানে কি আমরা তো জানি যে স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া ঘটছে মানে তার নিশ্চয়ই এনার্জি রিলিজ করছে সামহাও। মানে এটা কিন্তু ভাবিস না কেউ যে এনথ্যালপি, মানে এনথ্যালপির দিক থেকে ভাবলে কিন্তু ভুল হবে, তাহলে তাহলে পৃথিবীতে কোনো এন্ডোথার্মিক রিয়াকশন হওয়ারই কথা না, ঠিক আছে। ওই জন্যই থার্মোডাইনামিক্স পড়ানোর ক্ষেত্রে বলা হয় যে এনথ্যালপি দিয়ে আমরা বলতে পারি না, বলতে পারি ফ্রি এনার্জি দিয়ে, ঠিক আছে। সো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে সামহাও কোন এনার্জি এখানে আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, কিন্তু সামহাও একটা রিয়াকশন হচ্ছে মানে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটছে মানে তার ফ্রি এনার্জিটা নেগেটিভ, তার মানে হচ্ছে সে এনার্জি রিলিজ করছে, সাম সর্ট অফ এনার্জি। এখন এই যে সাম সর্ট অফ এনার্জি সে রিলিজ করছে, এই এনার্জিটাকে আমি অনেকভাবে পেতে পারি। আমি সাউন্ড এনার্জি হিসেবে পেতে পারি, হিট এনার্জি হিসেবে পেতে পারি, মোস্ট কমনলি আমরা হিট এনার্জি হিসেবে পাই। এই জন্য একটা কথাও বলা হয় যে পৃথিবীতে যত ধরনের শক্তি আছে সবগুলোকে যদি তুই মানে ফ্রিলি ফ্লো করতে দিস, তাহলে ওটা ইভেনচুয়ালি হিট এনার্জিতে কনভার্ট হবে, ঠিক আছে। সো ওই জন্য বলা হয় যে হিট অর থার্মাল এনার্জি ইজ দ্য পোটেনশিয়ালি লোয়েস্ট ফর্ম অফ এনার্জি। যেহেতু আমরা জানি জল যে কারণে পাহাড়ের ওপর থেকে নিচের দিকে গড়িয়ে আসে, কেন গড়িয়ে আসে, তার কারণ হচ্ছে যে জলটা পাহাড়ের উপরে থাকলে পরে তার পোটেনশিয়াল এনার্জি বেশি, আর জলটা পাহাড়ের নিচে চলে এলে পরে উচ্চতাটা কমে যাচ্ছে, তার পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো পৃথিবীর সকল শক্তিকে যদি আমি ফ্রিলি ফ্লো করতে দিই, তাহলে ইভেনচুয়ালি সেটা হিট এনার্জিতে কনভার্ট হবে। তার মানে হচ্ছে হিট এনার্জিটা সাম সর্ট অফ
সকল এনার্জির থেকে পোটেনশিয়ালি লো। ঠিক আছে, যদি এই কথাটা একটু ইমপ্রিসাইজ, বাট এই কথাটা বলা হয়। হ্যাঁ, এবং কেন হিটটা এত ফান্ডামেন্টাল সেটা অন্য প্রসঙ্গ। যাই হোক, কেমিক্যাল এনার্জি তার মানে একটা স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া, সে সাম সর্ট অফ এনার্জি রিলিজ করবে, অ্যান্ড দ্যাট এনার্জি সেটা যদি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়, বা যে এই কাণ্ডটা করবে সে হচ্ছে গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল। যেমন একটা ডিউরেসেলের ব্যাটারি, তার ভিতরে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। হ্যাঁ, যদি লিথিয়াম আয়ন ব্যাটারি হয় তাহলে লিথিয়ামের কোনো যৌগ টৌগ দিয়ে একটা বিক্রিয়া করা হচ্ছে, এবং সেই বিক্রিয়া করার ফলে সে প্রচুর ইলেকট্রন রিলিজ করছে। সেই ইলেকট্রনটা তুই মানে রিমোটের সার্কিটের মধ্যে দিয়ে পাস করিয়ে রিমোটটাকে কাজে লাগাচ্ছিস। আর আরেক ধরনের সেল হচ্ছে যে, ধর একটা কেমিক্যাল রিয়াকশন এমনি ঘটে না, স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না, ঠিক আছে, তখন আমি বাইরে থেকে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাপ্লাই করে, ঠিক যেমন বহু কেমিক্যাল রিয়াকশন ঘটে না বলে আমরা কেমিক্যাল রিয়াকশনের সব উপাদানগুলো বিকারে মিক্স করে বাইরে থেকে হিট দিই। মোস্ট অফ দ্য যেগুলো তোরা ল্যাবে রিয়াকশন করিস বাইরে হিট দিতে হয়। হিট কেন দিতে হয়? যে হিট না দিলে রিয়াকশনটা ঘটবে না। তাহলে হিট এনার্জিটা দিয়ে ওই এক্সেস এনার্জিটা ওকে সাপ্লাই করছিস, তারপরে ও রিয়াকশন করছে। ঠিক তেমনি যদি এই যে হিট এনার্জির বদলে আমি ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে কোনো একটা অস্বতঃস্ফূর্ত রিয়াকশনকে ঘটাই, তাহলে সেই বন্দোবস্তটার নাম হয়ে যাবে হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। তার মানে এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি কিসে কনভার্ট হলো? কেমিক্যাল এনার্জিতে। কেমিক্যাল এনার্জিতে। হ্যাঁ, তার মানে কোন একটা রিয়াকশন হচ্ছিল না মানে কি? এমনি ভাবে হচ্ছিল না, তার মানে কি? যে নিশ্চয়ই যেটা রিয়াক্ট্যান্ট ছিল, যে ভদ্রলোক রিয়াক্ট্যান্ট ছিলেন আর প্রোডাক্ট, ঠিক আছে, তো রিয়াক্ট্যান্টের থেকে আমি যদি খুব টেকনিক্যালি ভাবি, আমি মানে আরএনএস এর তত্ত্ব আমরা এখন জানি যে রিয়াকশন ঠিক এইভাবে হয় না। রিয়াক্ট্যান্ট এখানে থাকলে প্রোডাক্ট এখানে থাকলে এইভাবে যায় না, অ্যাকচুয়ালি এখানে একটা ট্রানজিশন স্টেট দিয়ে যায়, ঠিক আছে। বাট আমি সেটাকে আপাতত দূরে রাখছি। আমি স্কিমেটিক্যালি যদি বোঝার চেষ্টা করি যে এই দুটোর মধ্যে একটা এনার্জি গ্যাপ আছে, ঠিক আছে। তার মানে সিম্পলি যদি আমি ভাবি, মানে আমি এখানে কাইনেটিক্স নিয়ে কথা বলছি না, এই এই যে গল্পটা বলে না, এটা কাইনেটিক্স বলে, ঠিক আছে। এখানে আমরা থার্মোডাইনামিক্যালি কথা বলছি। হ্যাঁ, সো একটা রিয়াকশনের যদি এরকম অবস্থা হয় যে রিয়াক্ট্যান্টটা যেখানে আছে প্রোডাক্টের এনার্জি তার থেকে বেশি, বেশি এনার্জি মানে লেস স্টেবল না মোর স্টেবল? প্রোডাক্টের এনার্জি তার থেকে বেশি। হুম, তার মানে প্রোডাক্টটা লেস স্টেবল না মোর স্টেবল? মোর স্টেবল। মানে আরো সহজ করে বললে, এনার্জি যদি বেশি হয় কোন একটা সিস্টেমে, তাহলে সে মোর স্টেবল হয় না লেস স্টেবল হয়? ও এনার্জি যদি মোর স্টেবল হয় তো ভুল বলছি? অর্কিতা, মোর স্টেবলই তো হয়। আরে না রে, এনার্জি কম মানে মোর স্টেবল। তুমি কি বললে? আমি বললাম একটা সিস্টেমের যদি এনার্জি বেশি হয় তাহলে সে মোর স্টেবল না লেস স্টেবল? তুই বললি মোর স্টেবল, অর্কিতাও বললো মোর একটা স্টেবল। সিস্টেমের এনার্জি বেশি হলে হ্যাঁ, মোর স্টেবল হবে। লেস স্টেবল হবে, লেস স্টেবল। যে সিস্টেমে এনার্জি যত কম সেই সিস্টেম তত স্টেবল, ঠিক আছে। ওই জন্যই তুই শুয়ে থাকতে বেশি পছন্দ করিস রেদার দেন দাঁড়িয়ে থাকতে। মানুষের রোগ হলে মানুষ শুয়ে শুয়ে চিকিৎসা নেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, কারণ দাঁড়িয়ে থাকতে এক্সট্রা এনার্জি লাগে। হাসপাতালে বেড থাকে ওই জন্য, বাসের মতো হ্যাঁ, হাতল দেওয়ার দাঁড়ানোর জায়গা থাকে না। হ্যাঁ, বাট আচ্ছা, ঠিক বাট আছে। কি? কিছু না, কিছু না। কিছু তো বটে, কনসেপশন তো ঝামেলা আছে এই জিনিস। শেষ বয়সে এসে যে কোনো জিনিসের এনার্জি বেশি থাকা মানে তার স্টেবিলিটি কম, তার এনার্জি বেশি আছে, কথাটার মধ্যে এটা আছে। একটা বাচ্চা আর একটা বুড়ো মানুষ,
দুজনের মধ্যে কে বেশি সুস্থিত? বাচ্চাটা সারাদিন ছুটে বেড়াচ্ছে, এখানে ওখানে সেখানে ছুটে বেড়াচ্ছে, ঠিক আছে, তার মানে সুস্থিত। কি? আমরা বলি তো যে তার এনার্জি বেশি আছে। আচ্ছা। আমি খুব খারাপ অ্যানালজি দিলাম, কিন্তু এটা মানে অ্যানালজিটার মধ্যে কোনো ভুল নেই, ঠিক আছে, অ্যানালজিটার মধ্যে কোনো ভুল নেই। হ্যাঁ, একটা আমরা এটাও বলেছি, যে টেম্পারেচার বাড়লে পরে গ্যাসিয়াস পার্টিকেলের গতিবেগ বেড়ে যায়। তার মানে কি? হুম। সে লেস স্টেবল হয়, সে তার ছোটাছুটি বেড়ে হ্যাঁ। যায়, ঠিক আছে, তার কেন? কারণ টেম্পারেচার বাড়লে পরে কাইনেটিক এনার্জি বেড়ে যায়। সো একটা সিস্টেমের এনার্জি বৃদ্ধি পাওয়া মানে সিস্টেমটা লেস স্টেবল হওয়া, মোর স্টেবল নয়। তো মানে কত জায়গাতে মানে এই ছবিটা দেখেই স্পষ্ট হয়ে যায়। এই যে ট্রানজিশন স্টেটটা আমরা বলেছিলাম, ট্রানজিশন স্টেটের কনসেপ্ট এতদিনে মানে সেই প্রথম বোধহয় আমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়ে শুরু করেছিলাম, তো বলেছিলাম যে ডিরেক্টলি প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বা প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টে আসে না, একটা হায়ার এনার্জি স্টেট দিয়ে যায়, যেটা ট্রানজিশন স্টেট, সেই জন্যই তো এটা উঠছে। তার মানে হায়ার এনার্জি স্টেটে যাচ্ছে বলেই তো ওটা ট্রানজিশন স্টেট, ওটা স্টেবল স্টেট নয় কোনো। হ্যাঁ। হ্যাঁ, তো এই ছবিটাও যদি চেনা লাগে তাহলেও এই ভুলটা হওয়ার কথা নয়, যে এনার্জি কি করে ইয়ে হতে পারে, ঠিক আছে, মানে পরীক্ষার আগে দাঁড়িয়ে আমি ডিমোটিভেট করতে চাইছি না, কিন্তু আমি সতর্ক করতে চাইছি এই জায়গায় যে দিস ইজ দিস শুডেন্ট হ্যাপেন, ঠিক আছে। এনার্জির সাথে স্টেবিলিটির সম্পর্ক, এটা কেমিস্ট্রির ছত্রে ছত্রে, এটা বারংবার মানে প্রতি 3টে ক্লাসে হয়তো 2বার করে বলা হয়েছে, ঠিক আছে, লেগেছে বলতে, মানে আলাদা করে বলা হয়েছে তা নয়, বলতে লেগেইছে, ঠিক আছে। যখনই আমরা রিয়াকশনের ইয়ে দেখতে গেছি, তখনই আমাদেরকে বলতে হয়েছে যে এই যে কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন তাদেরকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট। কেন? কারণ তারা একটা চার্জ ক্যারি করে, চার্জ ক্যারি করে মানেই হচ্ছে তার এনার্জি বেশি, এনার্জি বেশি মানেই সে লেস স্টেবল, লেস স্টেবল বলেই সে মোর রিঅ্যাক্টিভ, ঠিক আছে। তো যাই হোক, মানে একটু মানে জানিস সবই, কিন্তু ওই আর কি, যে পড়াশোনা সিস্টেমেটিক্যালি না হওয়ার যে কুফল আর কি, সেটা থাকছে। এবার যাই না, মানে এই শেষ সময় এসে আমি খুব কিছু সাজেশন ওইভাবে দিতে চাই না, ওটা এখন তোদের লড়াই, তোদেরকে বুঝে নিতে হবে যে কিভাবে পরীক্ষায় নাম্বার পেলে ভালো, ঠিক আছে। আমার পারপাস আমি মোটামুটি সার্ভ করে ফেলেছি। আম, এখন তোদের কোনো অসুবিধা হলে পরে আমি সেখানে সাহায্য করতে পারি, করব, ফুললি করব, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2 নাম্বার বেশি পেলে ওটা তোরই 2 নাম্বার হবে, ঠিক আছে, ফলে ওটা তোকেই ঠিক করতে হবে তুই কিভাবে বেশি করবি। যাক গে, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি আমরা থার্মোডাইনামিক্যালি চিন্তা করি, তাহলে দিস ইজ মাই রিয়াক্ট্যান্ট, দিস ইজ মাই প্রোডাক্ট, লেটস এ রিয়াক্ট্যান্টের এনার্জি কম, প্রোডাক্টের এনার্জি বেশি, তার মানে প্রোডাক্ট লেস স্টেবল, তাই তো, প্রোডাক্ট লেস স্টেবল। তাহলে এরকম একটা রিয়াকশন কোনোদিনও হওয়ারই কথা না, থার্মোডাইনামিক্যালি হওয়ার কথা না, আমি কিন্তু কাইনেটিক্যালি বলছি না, আমি থার্মোডাইনামিক্যালি বলছি। এরকম একটা রিয়াকশন হওয়ারই কথা না যেখানে প্রোডাক্টটা লেস স্টেবল, ঠিক আছে। তো এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে, মানে এই ধরনের রিয়াকশনই এন্ডোথার্মিক রিয়াকশন হয়, অর্থাৎ এর এনার্জি কম ছিল, এর এনার্জি বেশি, তার মানে তোকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হয়েছে। এই বাইরে থেকে যে এনার্জি সাপ্লাই করতে হয়, এইটা যদি থার্মাল এনার্জি হয়, অর্থাৎ বেশিরভাগ কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা হিট দিই, গরম করি, তাহলে থার্মাল এনার্জি সাপ্লাই করছি, তখনই আমরা বলি এন্ডোথার্মিক রিয়াকশন, অর্থাৎ ও হিট অ্যাবজর্ব করছে এবং সেটা দিয়ে রিয়াকশন করছে। যদি এই এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জি হয়, ঠিক আছে, তখনই আমরা তাকে বলবো একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ আমি ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাপ্লাই করে একটা রিয়াকশন যেটা এমনি এমনি স্বতঃস্ফূর্তভাবে ঘটার কথা নয়, আমি তাকে ঘটাচ্ছি। এটা কি, এই ঘটনাটা যে ব্যবস্থার মধ্যে হয় তাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে। হ্যাঁ, এরই একটা ছোট ভার্সন তোরা ছোটবেলায় বার কতক পড়েছিস বিভিন্ন জায়গায়, যাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। অর্থাৎ একটা রূপোর গহনা আছে আর আমার কাছে পিওর সোনা আছে, তো এমনি এমনি পিওর সোনা গিয়ে রূপোর গয়নার গায়ে জড়িয়ে যাবে না, এটা স্বতঃস্ফূর্ত নয় রিয়াকশনটা। তার জন্য আমাকে একটা ব্যবস্থা ক্রিয়েট করতে হয় এবং সেই ব্যবস্থার মধ্যে বাইরে থেকে তড়িৎ চালনা করতে হয়। তো ওই তড়িতের এক্সট্রা এনার্জিটা পিওর গোল্ড থেকে
গোল্ডকে খসিয়ে রূপোর গায়ে লেপে দেয়। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে তড়িৎ লেপন, এবং ওই চলতি ভাষায় যাকে গিল্টি করা বলে, ঠিক আছে। তো যাই হোক, দু রকমের সেল আমরা বুঝলাম, ঠিক আছে। এবার আমরা বলেছিলাম যে আমাদের যত ধরনের রিয়াকশন আমরা পড়ি, সেই সকল রিয়াকশনকে দুটো ক্লাসিক্যাল ভাগে ভাগ করা যায়। কি কি? রেডক্স রিয়াকশন, ঠিক বলছি? আর আর একটা কি যেন, কেমিক্যাল, না না সরি ভুলভাল বলছি। একটা তো রেডক্স রিয়াকশন আর একটা আরেকটা মনে পড়ছে না। রেডক্স রিয়াকশন আর অ্যাসিড বেস রিয়াকশন, ও ঠিক আছে। তো রেডক্স রিয়াকশন আর অ্যাসিড বেস রিয়াকশন দুটো রিয়াকশনই আমি বলেছিলাম যেখানে ডিরেক্টলি ইলেকট্রন ট্রান্সপোর্টের গল্প আছে। হুম। তো ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা যে ধরনের রিয়াকশন নিয়ে কথা বলবো সেগুলো সবই রেডক্স রিয়াকশন। এগেইন আবারও বলছি, এর পরের ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস যেখানে করবি সেখানে রেডক্স সম্পর্কে একটু সম্যক ধারণা নিয়ে আসবি। যদি আমাকে কথায় কথায় অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করে দেখাতে হয় এবং একটা রিয়াকশন জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে এইটা বোঝাতে হয়, তাহলে কিন্তু ক্লাসে এগোনো যাবে না, ঠিক আছে। ফলে রেডক্স রিয়াকশন আমরা খুব ডিটেলসে পড়িয়েছি, আশা করি তার রেকর্ডিং ফেকর্ডিং এই চ্যানেলে খুঁজলে পেয়ে যাবি, ঠিক আছে। 11-এর বইও আশা করি দুজনের সবার কাছেই আছে আর কি, ঠিক আছে। তো সেখান থেকে রেডক্স রিয়াকশনটা করে আসবি। তাতে যদি কোনো কিছু কোয়েরি হঠাৎ করে জন্মায়, জিজ্ঞেস করলি হোয়াটসঅ্যাপে, বলে দিলাম, বা ফোন করলি, সেটা আলাদা কথা। কিন্তু ক্লাসে বসে ইলেকট্রোকেমিস্ট্রি পড়তে গিয়ে রেডক্স নিয়ে কথা বলা যাবে না, ঠিক আছে। তো যাই হোক, মোদ্দা কথা, ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা রেডক্স রিয়াকশনটাকেই নিই, ঠিক আছে। এবার ঘটনাটা কি হয় অ্যাকচুয়ালি? ঘটনাটা হচ্ছে, আমরা প্রথমে গ্যালভানিক সেল কি দেখার চেষ্টা করছি স্কিম্যাটিক্যালি। বেসিক্যালি ধর দুটো রিয়াকশন আছে, মানে একটাই রেডক্স রিয়াকশন আছে, হ্যাঁ, যেটা হচ্ছে ধর এরকম একটা রিয়াকশন যে তুই জিঙ্ক আর কপার সালফেটের রিয়াকশন করছিস, ঠিক আছে। হ্যাঁ, জিঙ্ক আর কপার সালফেট। তো জিঙ্ক সলিড প্লাস কপার সালফেট অ্যাকুয়াস, সেখান থেকে জিঙ্ক সালফেট তৈরি করছে প্লাস কপার। এখানে কে অক্সিডাইজ হলো, কে রিডিউস হলো, বলতে পারবি? জিঙ্ক অক্সিডাইজ হলো, আচ্ছা। আর কপার রিডিউস হলো। আচ্ছা, কেন সেটা বলতে পারবি? অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করলে বোঝা যাবে। জিঙ্ক দ্বারা একটু সময় লাগবে। নবাব নবাবি করেন নেতার নেতাগিরি, ট্রেনে ট্রেনে। জিঙ্ক তো +2 তে গেছে, মানে এখানে জিঙ্কের অক্সিডেশন স্টেট বোধ হয় কত থেকে কততে গেছে? 0 থেকে +2। 0 থেকে +2। আর কপার? কপার হচ্ছে, করতে হবে একটু, দাঁড়া।
আচ্ছা, SO4 এর -2 তো, আর কপারের +2, এই সাইডে জিজ্ঞাসা করছি আমি। SO4 এ -2, হ্যাঁ। -2 তো, আর কপার, হুম। তার ওই যে কপার -2 থেকে খাচ্ছি যে পরে, একটু পড়িয়ে। কপার +2 থেকে মানে কপার +2 থেকে 0-তে গেছে। +2 থেকে 0-তে গেছে, ঠিক। হ্যাঁ, আরো ফাস্ট হতে হবে, হ্যাঁ। +2 থেকে 0-তে, আর জিঙ্ক 0 থেকে +2। তার মানে আমরা যদি ভাবি যে এইটা হচ্ছে রিডাকশন ঘটেছে এবং এইটা হচ্ছে অক্সিডেশন ঘটেছে, ঠিক আছে। তার মানে একটা পাতি রেডক্স রিয়াকশন, ঠিক আছে। এবার এইটা যদি আমি একটা পাত্রে যে জিঙ্কের গায়ে কপারের আস্তরণ পড়তে শুরু করেছে, এবং কপার সালফেটের কালার যেহেতু, কপার সালফেটের অ্যাকুয়াস দ্রবণের কালার যেহেতু ফেইন্ট ব্লু, ফলে দেখবো আস্তে আস্তে ব্লু কালারটা সরে যাচ্ছে, কারণ ওখানে জিঙ্ক সালফেট তৈরি হচ্ছে, কারণ এবং জিঙ্ক সালফেটের কোনো কালার নেই, মানে হোয়াইট, মানে ট্রান্সপারেন্ট হবে জিঙ্ক সালফেটের অ্যাকুয়াস সলিউশন, ফলে এরকম একটা রিয়াকশন হবে, ঠিক আছে। তার মানে আমরা যদি স্কিমেটিক্যালি ভাবার চেষ্টা করি যে না, একটা বিকার আছে, ঠিক আছে, বিকারের মধ্যে আমি কিছু জিঙ্ক নিয়েছি, these are জিঙ্ক, এবং তার মধ্যে আমি অ্যাকুয়াস সলিউশন অফ কপার সালফেট দিয়েছি, ঠিক আছে। তো এই রিয়াকশনটা হবে, জিঙ্ক কপার সালফেটের সঙ্গে রিয়াকশন করে আমরা দেখবো যে জিঙ্কের যে মেটাল গুলো আছে তার আশেপাশে বা জিঙ্কের গায়েতেও কপার ডিপোজিটেড হচ্ছে। হুম, এখানে আমরা দেখতে পারবো যে কপার ডিপোজিট হচ্ছে, এবং এই সলিউশনটা ডিপোজিট আস্তে আস্তে, মানে? ডিপোজিট মানে জমা হওয়া, জমা হওয়া, ও আচ্ছা। ঠিক আছে। আর এইখানে দেখবো সলিউশনটা, মানে এটার যেহেতু কালার ছিল ব্লু, ঠিক আছে, তাহলে এর কালারটা, ব্লু কালারটা সরে যাচ্ছে। দিস উইল বি দ্য অপশন, ঠিক আছে। হ্যাঁ, ব্লু কালার গট ফেইন্টেড, দিস উইল বি দ্য অবজারভেশন। এটা যদি আমি একসাথে করি রিয়াকশন, এখানে ইলেকট্রোকেমিস্ট্রি আছে, ইলেকট্রোকেমিস্ট্রি যেটা করবে যে এই দুটো রিয়াকশনের ভিতরে যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এই যে রেডক্স রিয়াকশন মানে কি, যে এই এখানে জিঙ্ক 0 থেকে +2 তে যাচ্ছে, তার মানে জিঙ্ক দুটো ইলেকট্রন ছাড়ছে, অক্সিডেশন মানেই আমরা তাই জানি, তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন বেরোচ্ছে, সেই দুটো ইলেকট্রনই আবার এ অ্যাকসেপ্ট করছে, এই কপার +2 অ্যাকসেপ্ট করছে, করে কপার 0-তে চলে যাচ্ছে। কিন্তু এটাকে এত সহজে আমরা ছাড়বো না, এটাকে আমরা ইউটিলাইজ করবো একটু অন্যভাবে। কিভাবে? কারণ আমার উদ্দেশ্য হচ্ছে কেমিক্যাল রিয়াকশনটাকে, স্বতঃস্ফূর্ত কেমিক্যাল রিয়াকশনটাকে ইউজ করে ইলেকট্রিক্যাল এনার্জি পাওয়া, ঠিক আছে। তা আমি কি করব, আমি দুটো পাত্র নেব, এই একটা পাত্র নিলাম, হুম, এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা জিঙ্কের দণ্ড নেব, ঠিক আছে, হুম, একটা জিঙ্কের দণ্ড নেব। এটা আচ্ছা, একটু বইতে বড় আছে করে, কোথাও? হ্যাঁ আছে। কেন, বই দিয়ে কি হবে? জিজ্ঞাসা করছি এমনি। এমনি কোনো কিছু হয় না, এতদিন সায়েন্স পড়ার পরে তুই বলবি এমনি কিছু হয়? আচ্ছা। জিঙ্ক, ঠিক আছে, এই যে হচ্ছে জিঙ্কের মেটালটা নিলাম, এবং এটাকে একটা সলিউশনের মধ্যে ডুবিয়ে দিলাম, যে সলিউশনটা হচ্ছে তোর বেসিক্যালি জিঙ্কের একটা সলিউশন, ঠিক আছে, মানে জিঙ্ক +2 এর একটা সলিউশন, মানে জিঙ্ক সালফেট, সোজা কথা, ঠিক আছে, জিঙ্ক সালফেট অ্যাকুয়াস। এখানে সালফেটটা ইম্পর্টেন্ট না, কারণ সালফেটটা স্পেকটেটার আয়ন, ঠিক আছে, ও ও রেডক্সে পার্টিসিপেট করেনি, ঠিক আছে। সেম অ্যাজ আরেকটা বাটি নিলাম, সেখানে আমি একটা কপারের দণ্ড নিলাম, দিস ইজ কপার, এবং এখানে কপারের অ্যাকুয়াস সলিউশন নিলাম, হুইচ ইজ কপার সালফেট, লেটস, ঠিক আছে। তাহলে খেয়াল কর আমি কি করলাম, এখানে যে দুটো রেডক্স কাপেল ছিল, এই দুটো রেডক্স কাপেলকে আমি দুটো সেপারেট জায়গায় নিলাম, ঠিক আছে, দুটো সেপারেট জায়গায় নিলাম, নিলাম, তাহলে কি হবে, মানে তেমন কিছুই হবে না। বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে এই জিঙ্ক দণ্ডটা এখানে ডোবানোর সাথে সাথে দেয়ার আর রিজন, সেটা আমি বলি সাধারণত এইচএস এর ক্লাসে, কিন্তু এখন বলার খুব একটা মানে
প্রয়োজনীয়তা দেখছি না। সেটা হচ্ছে যে এই জিঙ্ক দণ্ডটা যখনই জিঙ্ক সালফেট আমি যুক্ত করব তখনই যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে কিছু পরিমাণ, মানে দুটো ঘটনা ঘটতে পারে। আইদার কিছু পরিমাণ জিঙ্ক সলিড তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক প্লাস টুতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, হয়ে এখানে সলিউশনে মেশার চেষ্টা করবে। অথবা কিছু পরিমাণ জিঙ্ক প্লাস টু সেটা দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে একদম সলিড জিঙ্কে কনভার্ট হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর কোনটা হবে সেটার বোঝার জন্য এই গল্পটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এখানে দরকার নেই, পরে কোথাও দরকার হলে বলবো, ঠিক আছে। সেটা যদি এখান থেকে আমরা যদি দেখতে পাই যে এখানে কি হচ্ছে, জিঙ্ক অক্সিডাইজড হচ্ছে, তার মানে মানে জিঙ্ক জিরো জিঙ্ক প্লাস টু তে যাচ্ছে, তাহলে এখানেও আমরা চিন্তা করতে পারি যে এটা ডোবানোর সাথে সাথেই, যেহেতু মূল রিয়াকশনে ওটা হচ্ছে, একই কারণ নিশ্চয়ই এখানে কাজ করবে, তাহলে এখানে এটা ডোবানোর সাথে সাথেই দেখা যাবে যে জিঙ্ক জিরো কিছু পরিমাণ ইলেকট্রন ছেড়ে দিয়ে, মানে দুটো করে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে জিঙ্ক প্লাস টু তে গিয়ে মেশার চেষ্টা করবে। কিন্তু এটা সে বেশিক্ষণ করে উঠতে পারবে না। কেন পারবে না? মানে বেশিক্ষণ মানে কি, মানে খুবই ন্যানো স্কেলে হয়তো করতে পারবে, তারপরে করতে পারবে না। অ্যাকচুয়ালি একটা একটা ডবল লেয়ার মতো তৈরি হয় এই জাংশনে, এই মেটালিক জিঙ্ক আর জিঙ্ক প্লাস টুর যে সলিউশন, তার যে যে জায়গাটায় দুটো টাচ করছে একে অপরকে, সেইখানেই এই ঘটনাটা ঘটে, একটা ডবল লেয়ার মতো তৈরি হয়। তার বাইরে কোথাও ঘটবে না, ঘটতে পারবেও না। তার সিম্পল কারণটা হচ্ছে এটা, যে এইখানে যে আমি বলছি যে জিঙ্ক তার দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক প্লাস টুতে যাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু এই দুটো ইলেকট্রনের ফেট কি হবে? এই দুটো ইলেকট্রন তো আমরা তো জানি যে কোনো চার্জ স্পিসিস একা একা প্রকৃতিতে এক্সিস্ট করতে পারে না। তার মানে যদি সকল জিঙ্ককে ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক প্লাস টুতে কনভার্ট হতে হয় তার কোনো একটা টেন্ডেন্সির জন্য, তার মানে ও যে ইলেকট্রন গুলো ছাড়বে সেই ইলেকট্রন গুলো কোথাও একটা যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, যেটা আমি যখন একই পাত্রে রিয়াকশনটা করছিলাম তখন সেই ইলেকট্রনটা যাওয়ার জায়গা ছিল, কিন্তু এখানে নেই। ফলে রিয়াকশনটা ওই একটা স্তরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, একটা খুবই মাইনিউট স্তরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। সেম এস কপারের ক্ষেত্রেও আমরা আশা করতে পারি যে কপার প্লাস টু, সেই কপার প্লাস টু কপারে যেতে চাইবে, জিরো কপার টুতে জিরোতে যাবে, যেতে গিয়ে চাইবে। একটা ডবল লেয়ার তৈরি করে বসে থাকবে, ঠিক হুম আছে। হুম হুম। কিন্তু সেটা খুবই মাইনিউট লেভেলে, ঠিক আছে। কারণ কপার প্লাস টু যে দুটো ইলেকট্রন নেবে সেই দুটো ইলেকট্রন সে পাবে কোথা থেকে, ঠিক আছে। হ্যাঁ, এটা কেউ বলতে পারে যে এখানে একটা মেটাল দণ্ড আছে, মেটালে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, সেখান থেকে নেবে, কিন্তু এগেইন যদিও নিতেই থাকে তাহলে একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে, এন্ড দ্যাট প্লাস চার্জ ওটাকে আনস্টেবল করবে, ফলে ওটা বেশি দূর যাবে না। এইরকম অবস্থায় গিয়ে আছে, এই ধরনের ফেনোমেনাকে বলা হয় সারফেস ফেনোমেনা। এবং মানে এই জায়গাটা খুব কমপ্লেক্স, যে শুধু যখন আমি কিচ্ছু করিনি, জিঙ্ক সালফেটের সলিউশনের মধ্যে জিঙ্ক দণ্ড ডুবিয়েছি, কপার সালফেটের সলিউশনের মধ্যে কপার দণ্ড ডুবিয়েছি, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা মানে বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা, ঠিক আছে। তো যাক গিয়ে সে পরে কখনো বলবো। এইবার মজাটা হচ্ছে যে যদি আমি এরকম একটা বন্দোবস্ত করি, খেয়াল করে দেখ যে তাহলে কপার গুলো এখানে, মানে কপার প্লাস টু গুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপারে যেতে চাইছে, মানে ধর কিছু গেছেও, তাহলে এই দণ্ডটার মাথায় মোটামুটি কিরকম একটা চার্জ হয়েছে বলতো? প্লাস চার্জ। প্লাস চার্জ কেন? ইলেকট্রন এ করছে তাই। হ্যাঁ, মানে কপার প্লাস টু ইলেকট্রন অ্যাবজর্ব করে কপার মেটালে কনভার্ট হচ্ছে, তার মানে ওই মেটাল দণ্ডটা থেকে যদি ওই ইলেকট্রন অ্যাবজর্ব করে থাকে, তার মানে দের ইজ এ চান্স এই মেটাল দণ্ডটা একটা পোটেনশিয়াল, হ্যাঁ, পজিটিভ চার্জ নিয়ে ভুগছে, ঠিক আছে, তার মধ্যে আছে, ঠিক আছে। আর পজিটিভ চার্জ আমাদের স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে, কারণ এক্সাক্ট পজিটিভ চার্জ নয় এটা, সেটা সম্ভব নয় অতটা পজিটিভ চার্জ হওয়ার, কিন্তু একটা টেন্ডেন্সি আছে। সেম অ্যাজ জিঙ্কের মাথায় একটা পোটেনশিয়াল নেগেটিভ চার্জ হওয়ার জায়গা আছে, তাই না? তার মানে খেয়াল করে দেখ যে এই দণ্ডের কাছে প্রচুর এক্সেস ইলেকট্রন আছে আর এই দণ্ডের ইলেকট্রন দরকার। তার মানে যদি আমি এই দুটোকে একটা তার দিয়ে কানেক্ট করে দিতে পারি, তাহলে এই দণ্ডের ইলেকট্রন এখান দিয়ে ফ্লো করে এখানে গিয়ে মিশবে, এই রিয়াকশনটাকে কমপ্লিট করবে। কিন্তু সেটা কি দিয়ে করব, মানে কিভাবে? তার দিয়ে জুড়ে দেবো, এটাকে একটা তার দিয়ে জুড়ে দেবো, আর মাঝখানে একটা এটাকে একটা তার দিয়ে আমি, ধর অন্য একটা কালার নিই, তার এখানে একটা তার দিয়ে আমি জুড়ে দিলাম, এখান থেকে একটা তার দিয়ে জুড়ে দিলাম, আর এই মাঝখানে আমি একটা বাল্ব লাগিয়ে দিলাম। তাহলে ইলেকট্রন এইখান থেকে এখানে বেরিয়ে এখান দিয়ে গিয়ে এই বাল্বের মধ্যে দিয়ে গিয়ে এখানে গিয়ে এই রিয়াকশনটাকে স্যাটিসফাই করবে, এবং রিয়াকশনটা স্বতঃস্ফূর্ত, তাই জন্য এখানে ইলেকট্রন পৌঁছানোর মতো রিয়াকশনটা হবে।
এবং মাঝখান থেকে আমি বাল্বটা জ্বালিয়ে নিলাম। দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট। এইখানে আমি একটা কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করলাম। আচ্ছা। এটাই ব্যাটারির ক্ষেত্রে করা হয়। ওই যে ব্যাটারি কিনে আনলে একদিকে পজিটিভ লেখা থাকে, এক নেগেটিভ লেখা থাকে, আসলে এরকম হ্যাঁ দুটো হ্যাঁ দিক থাকে ভেতরে। হ্যাঁ, সেটা ডিফারেন্ট মেকানিজম দিয়ে অ্যারেঞ্জ করা হয়। তো ওখানে হচ্ছে পোটেনশিয়াল পজিটিভ চার্জ, পোটেনশিয়াল নেগেটিভ চার্জ। যেই মুহূর্তে তুই একটা তার দিয়ে একটা এলইডি লাইটকে যুক্ত করলি, তখন ওই নেগেটিভ এন্ড থেকে ইলেকট্রন বেরিয়ে 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 গিয়ে পজিটিভ এন্ডে গেল, রিয়াকশনটা স্যাটিসফাই হলো, এবং মাঝখান থেকে তুই তোর এলইডি জ্বালিয়ে ফেললি বা মোবাইলটা চালিয়ে ফেললি, হোয়াট এভার করলি, ঠিক আছে। কিন্তু ঠিক যে অবস্থায় আমাদের এখানে ছবিটা আছে, সেই অবস্থায় রাখলে পরে কিন্তু লাইটটা জ্বলবে না, ঠিক আছে। কেন জ্বলবে না? তার কারণ হচ্ছে যে সার্কিট কমপ্লিট হয়নি। আমি মানলাম যে এখানে ইলেকট্রন বেশি ছিল, নেগেটিভ ইলেকট্রন এন্ড দিয়ে গেল। চার্জেস গুলো যাচ্ছে, কিন্তু পজিটিভ এন্ডের চার্জেস গুলো তো ওখানে স্টাক হয়ে রয়েছে, নেগেটিভ এন্ডে তো কিছু হচ্ছে না। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে খানিক এরকম, যে এইখানে নেগেটিভ এন্ডে গিয়ে এটা গেল, গিয়ে লাইটটা জ্বালালো, জ্বালিয়ে আবার এদিকে গেল নেগেটিভ, এখানে ইলেকট্রন এলো, ইলেকট্রন আসার ফলে সেই ইলেকট্রন খেয়ে কপার প্লাস টু গুলো এদিকে চলে গেল, ঠিক আছে। কিন্তু এটা যাওয়ার ফলে দুদিকে একটা চার্জ ইমব্যালেন্স তৈরি হবে, দুদিকে একটা চার্জ ইমব্যালেন্স তৈরি হবে, ঠিক আছে। হুম। ঠিক যেমন এইখানের কপার গুলো প্রচুর ইলেকট্রন পাচ্ছে, ফলে গিয়ে কপারে গিয়ে কনভার্ট হচ্ছে, তাহলে সালফেট গুলোর কি হবে, ঠিক আছে। সালফেট গুলোর তাহলে কি হাল হবে, ঠিক আছে। আবার এখানেও যেমন জিঙ্ক, আমি বলেছি জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস টু তে কনভার্ট হচ্ছে ইলেকট্রন ছেড়ে, তাহলে ওর কাছে তো প্রথমে জিঙ্ক সালফেট ছিল, আরো নতুন জিঙ্ক প্লাস টু তৈরি হয়ে, তাহলে কি জিঙ্ক প্লাস টু গুলো জাস্ট প্লাস টু হিসেবে ঘুরে বেড়াচ্ছে? এরকম একটা চার্জ ইমব্যালেন্স তৈরি হবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে সার্কিটটাকে ক্লোজ করতে হবে, অর্থাৎ ঠিক যেমন উপরে আমি তার দিয়ে জুড়েছি, নিচেও আমাকে তার দিয়ে জুড়তে হবে, ঠিক আছে। কিন্তু নিচে তার দিয়ে জোড়া হয় না, কেন জোড়া হয় না সেটা আমি পরের ক্লাসে বলবো। এখানে যেটা জোড়া হয় সেটা হচ্ছে একটা সল্ট ব্রিজ, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ যেটা করে, ঠিক আছে, সেটা হচ্ছে যে বেসিক্যালি এই, মানে আপাতত আমরা এখানেই দাঁড়াই যে সল্ট ব্রিজ হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কানেকশন করার ব্যাপার, তারের মতোই অনেকটা, ঠিক আছে, যেটা বেসিক্যালি এইদিকে যে চার্জ ইমব্যালেন্সটা তৈরি হচ্ছিল, এইদিকে যে চার্জ ইমব্যালেন্সটা তৈরি হচ্ছিল, সেই চার্জ ইমব্যালেন্সটাকে মেটায়, ঠিক আছে। মানে এইভাবে ভাবতে পারিস তুই যে এইখানে যে কপার প্লাস টু গুলো কপারে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে সালফেট টু মাইনাস থাকছে প্রচুর, ঠিক আছে। তো অ্যাজ ইফ এই সালফেট টু মাইনাস কে এদিকে ট্রান্সফার করিয়ে এই দিকের যে জিঙ্ক প্লাস টু নতুন তৈরি হচ্ছে তার সঙ্গে সালফেটকে ইয়ে করে। অ্যাকচুয়ালি এটা করে না, কিন্তু আপাতত আমরা এখানে বুঝি, সল্ট ব্রিজের কাজটা বুঝলে তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এই অবধি কোনো সমস্যা আছে কিনা বল। তাহলে দেখ, একটা আমরা লাইট, যা করার দরকার ছিল, একটা কেমিক্যাল রিয়াকশনকে ইউজ করে একটা লাইট জ্বালানো, আমি জ্বালিয়ে ফেলেছি। এই অবধি ঠিক আছে না ঠিক নেই? হ্যাঁ ঠিক আছে। হুম। এবার তার মানে এই যে আমার রেডক্স রিয়াকশনটা ছিল, এই রেডক্স রিয়াকশনটাকে আমরা এতদিন দুটো কাপেলে ভেঙে ফেলতাম। একটাকে বলতাম রিডাকশন কাপেল, একটাকে বলতাম অক্সিডেশন কাপেল। যেমন এখানে কপার সালফেট থেকে কপার, এটা হচ্ছে মানে কপার প্লাস টু থেকে কপার, এটা হচ্ছে রিডিউসড হচ্ছে, কারণ রিডাকশন কাপেল। আর জিঙ্ক জিরো থেকে জিঙ্ক প্লাস টু, এটা হচ্ছে অক্সিডেশন কাপেল। এখানেও আমরা দেখ এই দুটো কাপেলকেই বেসিক্যালি দুটো আলাদা আলাদা পাত্রে করেছি। এই ধরনের ক্ষেত্রে আমরা এই এক একটা পাত্রকে বলবো এক একটা হাফ সেল, ঠিক আছে, হাফ অর্ধকোষ। সেল। ইয়েস, হাফ সেল, অর্ধকোষ। তার মানে এইটা হয়ে যাবে। এখানে জিঙ্ক কি হচ্ছে আমরা যদি খেয়াল করে দেখি, যে জিঙ্ক এখানে প্লাস, মানে জিরো থেকে প্লাস টু তে যাচ্ছে, তার মানে অক্সিডাইজ হচ্ছে, তার মানে এটাকে আমরা বলবো অক্সিডেশন হাফ সেল, জারণ অর্ধকোষ। সেম অ্যাজ এটাকে আমরা বলবো রিডাকশন হাফ সেল। রিডাকশন হাফ সেল, ঠিক আছে। এবং এই দুটো হাফ সেল মিলেই কমপ্লিট সেলটা আলটিমেটলি তৈরি করলো, ঠিক আছে। বেসিক আচ্ছা। স্ট্রাকচার। এর মধ্যে এই এই এটাকে বলে সল্ট ব্রিজ, আমরা বললাম। এই যে দণ্ডগুলোকে আমি জুড়েছি, এই দণ্ডগুলোরও নাম আছে। এই দণ্ডগুলোকে বলা হয় ইলেকট্রোড বা তড়িৎদ্বার, ঠিক আছে। হুম। এটাকে বলা হয় ইলেকট্রোড বা তড়িৎদ্বার, ঠিক আছে। হুম। ইলেকট্রোড আর তড়িৎদ্বার, মানে বাংলায় তড়িৎদ্বার, ওর বলা ঠিক না, যাই হোক।
এখন এই ইলেকট্রোড গুলোকে আমরা দুটো নামে চিনি এবং বলেছিলাম অনেকবার এই কথাটা বলেছি এর আগে যে ক্যাটায়নকে কেন ক্যাটায়ন বলে বা পজিটিভ চার্জওয়ালা স্পিসিসকে কেন আমরা এতদিন ক্যাটায়ন বলে এসেছি আর নেগেটিভ চার্জওয়ালা স্পিসিসকে কেন এতদিন অ্যানোয়ন বলে এসেছি তার কারণটা এখানে বলা যাবে এবং এটাই আজকের ক্লাসের লাস্ট টপিক আর কি। দুটো তিনটে সাব টপিক মিলে একটা ছোট টপিক। সেটা হচ্ছে যে টুমটুম করে আওয়াজ হচ্ছে। সেটা হচ্ছে যে যদি এখানে খেয়াল করি যে আমরা ক্যাথোড অ্যানোড এই দুটো শব্দ খুব শুনেছি। আচ্ছা ঠিক আছে, তো এই তড়িৎদ্বার গুলোরও নাম আছে, একটা ক্যাথোড একটা অ্যানোড। হুম, এবং ঠিক যেমন অক্সিডেশন হাফ সেল রিডাকশন হাফ সেল বললাম সেরকম ক্যাথোড অ্যানোডটা বুঝে ফেলার পর আমরা এটাও বলতে পারবো যে ক্যাথোড হাফ সেল অ্যানোড হাফ সেল। ঠিক আছে, হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড। এখানে খুব মিসকনসেপশনে লোকে একটা ভোগে, লোকে ওরম ভাবে বলার চেষ্টা করে যে যেটা মাইনাস ইলেকট্রোড সেটা সেটা ক্যাথোড। অ্যানোড, হুম, মাইনাসটা আর অ্যানোড মানে তো। আমি বলছি যেটা মাইনাস ইলেকট্রোড সেটা ক্যাথোড আর যেটা প্লাস ইলেকট্রোড সেটা হচ্ছে অ্যানোড। হুম, কিন্তু এটা আবার ফলস পজিশনে পরে এখানে এসে। এখানে দেখ তোদের বইতে কোথাও একটা ছক করে দেওয়া থাকবে যে ভোল্টিক সেলের ক্ষেত্রে, ভোল্টিক বা গ্যালভানিক সেলের ক্ষেত্রে ক্যাথোডের চার্জ হচ্ছে মাইনাস, এই সরি প্লাস, আর অ্যানোডের চার্জ আর হচ্ছে অ্যানোডের মাইনাস। চার্জ হচ্ছে মাইনাস। হ্যাঁ, আর আবার ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে ক্যাথোডের চার্জ হয়ে গেল মাইনাস, অ্যানোডের চার্জ হয়ে গেল প্লাস। ঠিক আছে, এটা তো এবার কোথাও লেখা, হ্যাঁ হ্যাঁ এটা তো কোথাও লেখা নেই। এটা কোথাও ছক করে লেখা থাকবে, একদম প্রথম পেজ বা সেকেন্ড পেজের দিকেই থাকবে। মানে দেখি ড্যানিয়েল আমি। সেল বলে যেটা আছে, আচ্ছা যে সেলটা আমরা দিয়ে উদাহরণটা প্রথম পড়লাম সেই সেলটার একটা পোশাকি নাম আছে যাকে বলা হয় ড্যানিয়েল সেল। ঠিক ড্যানিয়েল আছে, সেল, হ্যাঁ। হুম, তার আগেই কোথাও আছে দেখ, নেই ঠিক কোথাও? আছে, দেখে নেবো, আপাতত দেখতে পাচ্ছি না। অর্কিতার বইতে তো আছে, মানে অর্কিতা ছায়া প্রকাশনী বই ইউজ করে। আমার কাছে ছায়েরই বই, বাট এটা পুরোনোটা। পুরোনো থাকবে, প্রথম পেজেই দেখ কি দ্বিতীয় পেজে বড় জোর দাঁড়া, সামথিং এরকম কিছু, নোশন অফ টার্মিনাল ইন গ্যালভানিক অর ভোল্টিক সেল, মানে তড়িৎদ্বারের কি চার্জ হবে সেটা নিয়ে বলা থাকবে। হ্যাঁ হ্যাঁ, একটা পার্টে লেখা রয়েছে যে কি গ্যালভানীয় কোষে এটা অ্যানোড ঋণাত্মক আধানগ্রস্ত আর ক্যাথোড ধনাত্মক, আর উল্টো দিকের ক্ষেত্রে অ্যানোড হলো মানে ওই তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে ধনাত্মক আধানগ্রস্ত অ্যানোড আর ক্যাথোড হলো ঋণাত্মক আধানগ্রস্ত। ঠিক কথা। এবার এইটা তো কিরকম একটা মনে হচ্ছে না যে সামঞ্জস্য নেই, কখন দুই আমি জায়গায়, কোনটাকে বলবো, হ্যাঁ, দু কেনই বা রকম কেন বলছে। কেনই বা কি। ঠিক আছে, এটার সামঞ্জস্যটা এখান থেকে আসে। সেটা হচ্ছে যে একটা জিনিস আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে ক্যাথোড প্লাস না মাইনাস এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে ক্যাথোডে আমার রেডক্স বিক্রিয়ার কোন পার্টটা ঘটে সেইটা সর্বক্ষেত্রে এক। সেটা হচ্ছে সবসময় এটা মাথায় রাখতে হবে যে রেড রিডাকশনটা ঘটে। ক্যাথোডে অলওয়েজ রিডাকশন হবে, বি ইট ভোল্টিক সেল, বি ইট ইলেকট্রোলাইটিক সেল, রিডাকশন হাফ সেলটা ইজ অলওয়েজ ক্যাথোড। ঠিক আছে, এবার যেহেতু রিডাকশন হাফ সেলটা ক্যাথোড সেটাই আমাকে বলে দেবে যে রিডাকশন হাফ সেলের চার্জটা কি হবে। ঠিক আছে, খেয়াল করে দেখ যে ক্যাথোড হাফ সেলে, তার মানে একটা ক্যাথোডের হাফ সেল আছে, তো এটা 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 আমার ক্যাথোডের হাফ সেল, তার একটা ইলেকট্রোড আছে। আমি দেখতে চাইছি এইখানে কি চার্জ হবে, এই তো আমার প্রশ্ন। আপাতত হুম, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখি। ঠিক আছে, এবার যদি চিন্তা করি আমি যে খেয়াল করে দেখ যে তাহলে এখানে একটা রিডাকশন রিয়াকশন হচ্ছে। রিডাকশন রিয়াকশন মানে কি? মানে ইলেকট্রন বর্জন করা। ইলেকট্রন বর্জন করা, বুঝতে বল। ও, রিডাকশন মানে বিজারণ, গ্রহণ করা, গ্রহণ করা, সরি সরি সরি, গ্রহণ করা, উল্টো বলে দিয়েছি। ইলেকট্রন গ্রহণ করা। ঠিক আছে, হ্যাঁ, তার মানে রিডাকশন রিয়াকশনটায় যা হচ্ছে, ধর কোনো একটা রিয়াক্ট্যান্ট আছে, কোনো একটা প্রোডাক্ট আছে, হোয়াট এভার, মোদ্দা কথা হচ্ছে এ কিছু পরিমাণ ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ। তাই তো? তার মানে ভেবে দেখ হুম, যে এইখানে একটা রিয়াকশন হচ্ছে, সেই রিয়াকশনটা ঘটতে গেলে ইলেকট্রন দরকার হয়। তার মানে হ্যাঁ, এই জিনিসটার মাথায় অ্যান্টেনায় ইলেকট্রনের ডেফিসিট দেখা দেবে না ইলেকট্রনের আধিক্য দেখা দেবে? দরকার পড়ে তো। তার মানে ডেফি ডেফিসিট দেখা দেবে। তার মানে এই অ্যান্টেনায় কি চার্জ লিখবো আমরা?
মাইনাস মাইনাসই তো লিখবো যদি ডেফিসিয়েন্সি দেখা যায়। প্লাস লিখবো না? প্লাস লিখবো। ডেফিসিট কথাটার মানে কি? ডেফিসিয়েন্সি বোঝাচ্ছে কম আছে, হ্যাঁ, হ্যাঁ, কি তো কম plus আছে? কি ইলেকট্রন কম কম আছে? আছে। ইলেকট্রন কম আছে, তার মানে তার চার্জটা কি হবে? আচ্ছা, পজিটিভ। লজিক্যালি ভাবতে হবে। উত্তরে পৌঁছানোর তাড়াহুড়ো করলেও চলবে না, আবার দেরি খুব মানে গুলিয়ে ফেললেও চলবে না, ঠিক আছে? তার মানে খেয়াল করে দেখ যে যখন আমরা একটা ভোল্টিক বা গ্যালভানিক সেল নিয়ে কথা বলছি, গ্যালভানিক সেলের ক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশনটা তো স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে, তাই না? তার মানে, এবং আমরা বলেছি যে ক্যাথোড হাফ সেলে রিডাকশনটা ঘটে, তার মানে ভোল্টিক সেল বা গ্যালভানিক সেল বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটছে, তার মানে ক্যাথোডের হাফ সেলেও বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটছে এবং সেটা রিডাকশন বিক্রিয়া। তার মানে স্বতঃস্ফূর্ত ভাবে রিয়াকশন ঘটতে গেলে পরে আমার ইলেকট্রন খাওয়ার দরকার আছে। তাহলে আমি যদি ইলেকট্রন খেয়েই নিই, ওখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি দেখা দেবে, তার মানে ওই ইলেকট্রনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, তার মানে পজিটিভ হবে। দেখ, খেয়াল করে দেখ, এখানে আমরা পজিটিভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে ঠিক আছে? পেরেছি। এবং তোদের ওই লিস্টেও আছে, দেখ, যে ভোল্টিক সেলের ক্ষেত্রে ক্যাথোড হচ্ছে পজিটিভ। সেম অ্যাজ একটা ভোল্টিক বা গ্যালভানিক সেল যেখানে স্বতঃস্ফূর্ত কেমিক্যাল বিক্রিয়া হচ্ছে এবং জারণ বিক্রিয়া হচ্ছে। জারণ মানে আমরা জানি যে ইলেকট্রন বর্জন করা, তার মানে তাকে হুম ইলেকট্রন স্বতঃস্ফূর্ত ভাবে ইলেকট্রন বর্জন করতে হবে। তাহলে স্বতঃস্ফূর্ত হুম ভাবে যদি ইলেকট্রন বর্জন করে, তাকে এখানে ইলেকট্রনের আধিক্য বেশি দেখা দেবে, তার মানে নেগেটিভ হুম চার্জ হবে, নেগেটিভ ঠিক চার্জ। আছে? তার মানে ভোল্টিক বা গ্যালভানিক সেলের ক্ষেত্রে যেখানে কেমিক্যাল রিয়াকশনটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটছে, সেখানে ক্যাথোডের চার্জ অর্গানিক্যালি পজিটিভ চার্জ হলো, অর্গানিক্যালি নেগেটিভ চার্জ হলো, কিচ্ছু মনে রাখার দরকার পড়লো না। আবার এটাই দেখ যখন উল্টো ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ আমরা যখন ইলেকট্রোলাইটিক সেলে চলে আসবো, ইলেকট্রোলাইটিক সেলে চলে আসবো, ইলেকট্রোলাইটিক সেলে রিয়াকশনটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না। তুই ইলেকট্রিসিটি সাপ্লাই করলে তবে রিয়াকশনটা ঘটবে, ঠিক আছে? এবার তুই রিয়াকশন নিয়েছিস, ঠিক আছে? এবার তুই কাকে ক্যাথোড বলবি, কাকে অ্যানোড বলবি? এখন প্রশ্নটা হচ্ছে এইটাই, মানে সেটাই ওপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ বা আর অন্যভাবে বললে পরে যে আমি কোথায় ক্যাথোডে পজিটিভ চার্জের প্লাগটা গুজবো নাকি ক্যাথোডে নেগেটিভ চার্জের প্লাগটা গুজবো, এই তো প্রশ্ন। খেয়াল করে দেখ আমার এজেন্ডা কি, যে একটা কেমিক্যাল রিয়াকশন আছে যেটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না, আমি বাইরে থেকে ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে রিয়াকশনটাকে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটাবো। আবার চলে আসি, তাহলে যেখানে রিডাকশনটা হবে সেখানে রিডাকশন হতে গেলে পরে কি দরকার? ইলেকট্রনস। ইলেকট্রন দরকার। তার মানে এই রিয়াকশনটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না, তার মানে এই না। রিডাকশনটাও স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না। এখন তুই যদি এই রিডাকশনটাকে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটাতে চাস, তাহলে তোকে বাইরে থেকে ইলেকট্রন সাপ্লাই দিতে হবে। হুম তাহলে ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে রিডাকশনের ইলেকট্রোডের মধ্যে আমি কোন প্রান্ত জুড়বো? মানে মানে একটা রিয়াকশন হচ্ছে, একটা বিজারণ বিক্রিয়া হচ্ছে যেটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না, তাহলে ওই বিজারণ বিক্রিয়াটা ঘটাতে গেলে আমাকে বাইরে থেকে ইলেকট্রনের সাপ্লাই দিতে হবে। হ্যাঁ তার মানে এই এই যে ইলেকট্রোডটা, এটার কাজ তো এখানে ইলেকট্রনের সাপ্লাই দেওয়া, এই তো ব্যাপার। হ্যাঁ 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 তাহলে এই ইলেকট্রোডটার সাথে আমি ব্যাটারির কোন প্রান্তকে জুড়বো? পজিটিভ প্রান্তকে না নেগেটিভ প্রান্তকে? নেগেটিভ নেগেটিভ পার্টটাকে। নেগেটিভ প্রান্তকে, কারণ আমার এর ইলেকট্রন দরকার, আর ব্যাটারির হ্যাঁ নেগেটিভ প্রান্তে ইলেকট্রনটা আছে। হ্যাঁ এবং আমরা জানি যে রিডাকশন যেখানে হয় সেটাই ক্যাথোড। তাহলে ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে ক্যাথোডের পোলটা হচ্ছে নেগেটিভ পোল। নেগেটিভ হয়। ঠিক তেমনি একটা অস্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া অক্সিডেশন, অর্থাৎ অক্সিডেশন করতে গেলে তার থেকে ইলেকট্রন টেনে বের করতে হবে, তাই না? ইলেকট্রন তার থেকে টেনে বের করতে হবে, কিন্তু সে নিজে নিজে বের করে না, তাহলে আমাকে জোর করে বের করাতে হবে। তার মানে ওকে ইলেকট্রনের উল্টো মানে পজিটিভ একটা ডেফিসিট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এতটা মানে ওই অনেকটা সাকশন কাপের মতো, যে বেরোচ্ছে না, তুই এয়ার প্রেশারটাকে কমিয়ে দিলি, ফলে উল্টো দিকের প্রেশারটা ওকে ঠেলে বের করে দিল। ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, যে একটা অস্বতঃস্ফূর্ত জারণ বিক্রিয়া, ইলেকট্রন বের করার দরকার আছে, এমনি এমনি বেরোয় না, তাহলে আমি যদি ওকে একটা পজিটিভ এন্ডের সাথে যুক্ত করি, ওই ইলেকট্রন বের করতে পারবে। তার মানে সেক্ষেত্রে অক্সিডেশন পার্টটার সাথে যে ইলেকট্রোডটা জুড়বে সেটা পজিটিভলি এটা চার্জ হবে। পজিটিভ হবে। হ্যাঁ তো আশা করি আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? হুম।
এবার খেয়াল করে দেখ যে তার মানে ভোল্টিক বা গ্যালভানিক সেলের ক্ষেত্রে ক্যাথোডের চার্জ হলো পজিটিভ, আর ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, কিন্তু হুম আমরা যখন ক্যাটায়ন বলি, ক্যাটায়ন ইজ রিলেটেড টু ক্যাথোড। ঠিক আছে, ক্যাথোডের যে আয়ন সেটা হচ্ছে ক্যাটায়ন। তাহলে আমরা কেন ক্যাটায়নকে পজিটিভ চার্জের সাথে যুক্ত করেছি? ক্যাথোড তো নেগেটিভও হয় ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে ক্যাটায়ন যখন তৈরি হচ্ছে ওটার তো একটা স্বতঃস্ফূর্ত এক্সিস্টেন্স আছে। তার মানে তড়িৎ বিশ্লেষণ, যেটাকে আমি বাইরে থেকে দিয়ে একটা অস্বতঃস্ফূর্ত রিয়াকশনকে করাচ্ছি, সেটা কাজের কথা নয়। কাজের কথা হচ্ছে যে যখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে তখন যেখানে রিডাকশন হয় সেখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি দেখা যায়। দ্যাট ইজ ওয়াই ক্যাথোড পজিটিভ, এবং ক্যাথোডের যে আয়ন সেটা ক্যাটায়ন। ঠিক আছে, ওই জন্য ক্যাটায়ন ইজ রিলেটেড টু পজিটিভ, অ্যানায়ন ইজ রিলেটেড টু নেগেটিভ। অ্যানায়ন মানে হচ্ছে অ্যানোডের আয়ন, ক্যাটায়ন মানে হচ্ছে ক্যাথোডের আয়ন। বোঝা গেল লাস্ট পার্টটা? না, এটা আর একবার বলবে? একটু কনফিউজিং তখন লাগছে। একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হচ্ছে, আমরা ভোল্টিক সেলের ক্ষেত্রে যেটা করলাম, হ্যাঁ হ্যাঁ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হচ্ছে এবং বিজারণ হচ্ছে, তাহলে ওখান থেকে যে আয়নগুলো তৈরি হবে সেই আয়নগুলোর চার্জ কি হবে? নেগেটিভ, পজিটিভ, সরি, পজিটিভ। পজিটিভ। কেন পজিটিভ? কারণ ইলেকট্রন হচ্ছে আর কি। না না না, তুই মানে উল্টো করে বুঝছিস। আমি বলছি যে স্বতঃস্ফূর্ত ভাবে রিডাকশন হচ্ছে, তার মানে রিডাকশন হ্যাঁ হতে গেলে তো ইলেকট্রন খেয়ে নেবে ও। তাহলে স্বতঃস্ফূর্ত হ্যাঁ, ভাবে ইলেকট্রন খেয়ে নিচ্ছে, তার মানে ওখানে একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি দেখা দেবে। ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, তাই পজিটিভ। দ্যাট ইজ ওয়াই, মানে ক্যাথোডে একটা ইলেকট্রনের যদি স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ধরি, তাহলে ক্যাথোডে একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি দেখা যায়। দ্যাট ইজ ওয়াই এ আয়ন হুইচ ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইজ ক্যাটায়ন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বুঝেছি। আবার এটাকে উল্টো করেও ভাবা যায়। যখন এইটা জেনে গেলাম, এইটা অ্যাকচুয়ালি এখান থেকে আসে, এটাকে উল্টো করেও তুই ভাবতে পারিস যে যখন আমি বাইরে থেকে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল দিচ্ছি অর্থাৎ ইলেকট্রোলাইটিক সেল, তখন ক্যাটায়ন গুলো কার দিকে ছুটবে বলতো? অ্যানোডের দিকে। না, ক্যাটায়ন গুলো সরি, নেগেটিভের দিকে ছুটবে, আর ইলেকট্রোলাইটিক সেলের নেগেটিভটা হচ্ছে ক্যাথোড। সো আয়ন যেটা ক্যাথোডের দিকে ছুটছে সেটা ক্যাটায়ন। ঠিক আছে, ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে যদি আমাকে ভাবতে হয়। ঠিক আছে, ফলে এটাকে, ইলেকট্রোলাইটিক সেলের কথা বলছি তুমি? হ্যাঁ মানে আচ্ছা। আমি বললাম যে যখন স্বতঃস্ফূর্ত ভাবে বিক্রিয়াটা হচ্ছে তখন হ্যাঁ হ্যাঁ ইলেক মানে ক্যাথোডের চার্জটা পজিটিভ হচ্ছে। দ্যাট ইজ হোয়াই হুম ক্যাথোডের মানে মানে একটা আয়ন যেটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেটাকে আমরা ক্যাটায়ন বলছি। কিন্তু হুম যদি মানে এখান থেকে আসছে ফেনোমেনাটা, কিন্তু কেউ যদি ওটাকে ইলেকট্রোলাইটিক সেলটাকে ইম্পোজ করতে চায় তাহলে হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলের ফান্ডামেন্টালটা কি? ইলেকট্রোলাইটিক সেলটা এক্সিস্টই করে না যদি না বাইরে থেকে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হয়। যেই মুহূর্তে হ্যাঁ ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হবে সেই মুহূর্তে ওই সেলটা তৈরি হয়। হ্যাঁ, গ্যালভানিক সেলের ক্ষেত্রে কিন্তু তা নয়, গ্যালভানিক সেল হ্যাঁ ইলেকট্রিসিটি তৈরি করে। ফলে আমি যখনই বাইরে থেকে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করছি তখন একটা ক্যাটায়ন যদি মিডিয়ামে থেকে থাকে, তার মানে সামথিং প্লাস, হুম এম প্লাস, সে কোন দিকে যাবে? হুম যেখানে নেগেটিভ পোলটাকে আমি জুড়েছি সেখানে। সেখানে যাবে, আর হ্যাঁ। ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে নেগেটিভ পোলটা কে হয়? ক্যাথোড হয়। তাহলে এইভাবে দেখলে ক্যাথোড। ওটা মিলে যায় যে একটা আয়ন যে ক্যাথোডের দিকে ধাবিত হচ্ছে সে ক্যাটায়ন। ঠিক আছে, বাট ফান্ডামেন্টাল ফেনোমেননটা কিন্তু ফার্স্টটা থেকে আসে। ঠিক আছে, এটা থেকে নয়। যাই হোক, এখানে আমরা দাঁড়ালাম, আজকের মতো নোটিকাসটি মূল। ঠিক আছে, হ্যাঁ। বল, কোনো প্রশ্ন থাকলে বলতে পারিস। উম, তুমি ওই ওই সল্ট ব্রিজটার বিষয়ে কিছু বলনি না? না, কিছু বলি, আপাতত। শুধু এইটুকু বলেছি সল্ট ব্রিজ হচ্ছে দুটো হাফ সেলের মধ্যে একটা ইলেকট্রিক্যাল কানেকশন তৈরি করতে কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, আর কিছু নেই সেরকম। সল্ট ব্রিজ নিয়ে পরের দিন বলবো। ঠিক আছে, পরের দিন অনেকটা তাড়াতাড়ি এগোনোর চেষ্টা করব, অবশ্যই যদি উল্টো দিক থেকে সাপোর্ট পাই। ঠিক আছে, হুম ফলে রেডক্স ব্যাপারটা একটু পড়ে আসবি পরের দিন, রেডক্স নিয়ে অনেক কথা টথা বলা হবে। ঠিক আছে, এবং খুব তাড়াতাড়ি আমি ওই অঙ্কের দিকে চলে যাবো পরের দিনই আর কি, কারণ ওগুলোই আখের করতে হবে। যাই হোক, ঠিক আছে, রাখলাম। হুম হুম।